भर्गो देवस्य धीमहि
নমস্কার। আজ প্রভাস বেরার বারুদে স্তূপে বহ্নি শিখা 1429 বঙ্গাব্দের চলতি প্রযোজনার অন্তিম দিন। এই প্রযোজনা আমরা উৎসর্গ করতে চলেছি আমাদেরই যিনি সহযোদ্ধা ছিলেন স্বর্গীয় শ্রী অনাথ বন্ধু রায় মহাশয়কে। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা তারা, মা ভবতারিণী, মা বিশালাক্ষী, শ্রী শ্রী লোকনাথ বাবা ও ত্রিনাথ বাবার রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি মুকুন্দ মাইতি নিবেদিত, ডি মাইতি প্রযোজিত, প্রভাস অপেরা পরিবেশিত আজকের যাত্রাপালা চলচ্চিত্র সিরিয়ালের গ্ল্যামার কুইন নায়িকা মৌসুমী চ্যাটার্জি ও যাত্রা জগতের যুবরাজ অনিক ব্যানার্জি অভিনীত বারুদের স্তূপে বহ্নি শিখা। রচনা ও নির্দেশনায় অনিক ব্যানার্জি, আবহ তপন মান্না, গীতিকার ও সুরকার অনিক ব্যানার্জি ও প্রচলিত, ধ্বনি মা বিশালাক্ষী সাউন্ড, নিয়ন্ত্রণে বিশ্বজিৎ হাজরা ও সোনাদা, সহযোগিতায় নুকুল অধিকার, আলো স্বাধীন ইলেকট্রিক, নিয়ন্ত্রণে লাবু মণ্ডল, আলোক নির্দেশনায় ধনপতি মণ্ডল, শ্রেষ্ঠাংশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাভারত নাটকের দুর্যোধন খ্যাত ভয়ঙ্কর খলনায়ক যাত্রা এই প্রথম তাপস চ্যাটার্জি একটি বিশেষ চরিত্রে অমর নাম, দুষ্টু মিষ্টি নায়িকা মিস রনিতা, প্রতিভাময়ী অভিনেত্রী অ্যাঞ্জেলা সাহা, তৎসহ কুমার স্বপ্নজিৎ, আরতি দাস, রাজকুমার দাস, মৃত্যুন মল্লিক, শুভেন্দু মোদক, শুভায়ু সাউ ও মিস দীপালি, যন্ত্রী সঙ্গ, মুখ্য যন্ত্রী তপন মান্না, বিকাশ পুরকাইত ও রাম বেরা, দল ম্যানেজার মাধব দাস, দল পরিচালক পার্থ পাত্র, অফিস ইনচার্জ শ্রীধর কুণ্ডল, ফিল্ড মার্শাল জয় বাড়ি, সাজসজ্জা নিশিকান্ত গিরি, শ্যামল দেবনাথ, অধীর দাস, কার্তিক মান্না, গণেশ মান্না। শুরু হচ্ছে 1429 বঙ্গাব্দের প্রভাস অপেরার গ্রামগঞ্জ দোল পার করা, আধুনিক মোড়কে বাঁধা, হাসি কান্নায় ভরা এক লোমহর্ষক সামাজিক যাত্রাপালা চলচ্চিত্র সিরিয়ালের গ্ল্যামার কুইন নায়িকা মৌসুমী চ্যাটার্জি ও যাত্রা জগতের যুবরাজ অনিক ব্যানার্জি অভিনীত বারুদের স্তূপে বহ্নি শিখা। বারুদের স্তূপে বহ্নি শিখা। বারুদের স্তূপে বহ্নি শিখা। এলো রে এলো এই আনন্দ উৎসব, নাচে গানে মাতবে বা রাঙা মাটির সব। এলো রে এই আনন্দ উৎসব, নাচে গানে মাতবে বা রাঙা মাটির সব। আরে এলো রে এই আনন্দ উৎসব, নাচে গানে মাতবে বা রাঙা মাটির সব। যতই করো ছল বাহানা শুনবে না তো কেউ, উৎসবেরই আনন্দেতে উঠবে সুখের ঢেউ। এলো রে এই আনন্দ উৎসব, নাচে গানে মাতবে এবার রাঙা মাটির সব। আরে এলো রে এই আনন্দ উৎসব, নাচে গানে মাতবে এবার রাঙা মাটির সব। এই হলো রাঙামাটি অঞ্চল ও তাতে বসবাসকারী মানুষ। আজ তারা এক আনন্দ উৎসবে মেতে উঠেছে, এক আনন্দ উৎসবে। সুখে শান্তিতে থাকা রাঙামাটি অঞ্চলে হঠাৎই নেমে আসে এক ঝড়। এই ঝড়ের তাণ্ডবে মুছে যেতে শুরু করে রাঙামাটি অঞ্চলের সমস্ত সুখ শান্তি। ধীরে ধীরে এই রাঙামাটি পরিণত হয় এক নরকে। মানুষে মানুষে লড়াই, নারীদের সম্মান নিয়ে টানাটানি, শিশুদের পড়াশোনা যায় রসাতলে। আর এই স্বর্গরূপী রাঙামাটিকে নরকে পরিণত করবার জন্য যাদের অবদান ছিল অনস্বীকার্য, তারা হলেন রাক্ষস, দৈত্য, দানব। নরকরূপী রাঙামাটির মূল কেন্দ্রবিন্দু ছিল এক সুবিশাল কয়লা খাদান, যা রাঙামাটি অঞ্চলের মানুষদের কাছে ছিল এক মৃত্যুপুরীর সমান। আরে মৃত্যুপুরীর এক এবং অদ্বিতীয় ঈশ্বর হলাম আমি, চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেডের একমাত্র কাণ্ডারি গজেন্দ্রনাথ চ্যাটার্জি।
লোকে আমাকে মানুষ বলে চিনলেও মালটা আমি বড্ড হারামি। তাই এই রাঙামাটির প্রতিটা মানুষ এখন আমার গোলাম। এখানে যারা জন্মাবে এই রাঙামাটিতে এই মৃত্যু পরিশ্রমিক হয়ে থাকবে, আমার গোলাম হয়ে বাঁচবে। গোলাম। কিন্তু অত্যাচার যেখানে সীমা ছাড়াবে সেখানে প্রতিবাদ হবে না, তাই কখনো হয়? রাঙামাটিতেও তার ব্যতিক্রম হলো না। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে দাঁড়ালো এক শ্রমিক, নাম তার। হ্যাঁ ভাই সব, আমি তোমাদের বিশুদা, আমি তোমাদের বলছি এবার সময় এসেছে দরজা খোলবার, প্রতিবাদের দরজা, বিপ্লবের দরজা। আর কত অত্যাচার সহ্য করে দিনে 20 ঘন্টা করে কাজ করবো? এভাবে যদি চলতে থাকে তাহলে জেনে রাখো ভাই সব, আমাদের পরবর্তী প্রজন্ম জন্মাবার আগেই এদের দাস সত্যে পরিণত হবে। এরা আমাদের স্বাধীনভাবে সুখে শান্তিতে বাঁচতে দেবে না। কিন্তু ওদের বিরোধিতা করলে ওরা যে আমাদের বাঁচতে দেবে না। তোমরা বেঁচে রয়েছো, তার তো মরে যাওয়া ভালো। শোনো, এই অত্যাচারী বুদ্ধের দাঁড়াতে গেলে চাই এক প্রতিবাদী আগুন, যাকে লালন করতে হবে এই বুকের মধ্যে। না হলে রাঙামাটি অঞ্চলের মানুষেরা স্বাধীনতার স্বাদ পাবে না। তাই আমি এই প্রতিবাদের ডাক দিয়েছি। বলো বলো, কারা কারা থাকবে আমার সাথে? আমরা সবাই আছি, আমরা সবাই আছি, আমরা সবাই আছি। কারার এই লৌহ কপাট ভেঙে ফেলে রেল পাটে রক্ত জমাট শিকল পূজার প্রাসাদ বেঁচে। কারার এই লৌহ কপাট ভেঙে ফেলে রেল পাটে রক্ত জমাট শিকল পূজার পরে অতরুষান বাজা কর কলই বিশাল ধ্বংস নিশান উরুপ করে বিক্রান্তি করে দিই। কারার এই লৌহ কপাট ভেঙে ফেলে রেল পাটে রক্ত জমাট শিকল পূজার প্রাসাদ বেঁচে। রক্ত জমাট শিকল পূজার প্রাসাদ বেঁচে। রক্ত জমাট শিকল পূজার প্রাসাদ বেঁচে। বিপ্লব বিপ্লব বিপ্লব। তোরা দিচ্ছে ওদের এত সাহস, আমার কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ওরা পায় কোত্থেকে? কে তুলেছে এই প্রতিবাদের আওয়াজ? কে আবার এই রাঙামাটিতে সব থেকে বেশি শিক্ষিত বিশু, হয়তো সবাইকে খেপিয়ে তুলেছে। আর সব কিছু জেনে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন ঢোল? আমার থেকে মোটা মোটা টাকা নিয়ে এখন হাত গটিয়ে বসে আমার সর্বনাশ দেখা হচ্ছে। এ আপনি কি বলছেন স্যার? আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছুতেই এদের আটকানো যাচ্ছে না। দরকার পড়লে আরো পুলিশ ফোর্স বাড়াও। না না বাবা, না, তাতে আমাদের বিপদ হতে পারে। সবটা সামনে নিলেও পরবর্তীকালে এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন হতে পারে। তাহলে একটা কিছুতে ব্যবস্থা করতে হয় উপেন। আচ্ছা, তাহলে কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়বে। ধরাকে কেউটের বিশ্বাসটা আমাদের ভেঙে দিতে হবে, আর সেটা পরে একমাত্র তোমার ব্রহ্মাস্ত্র। পুত্র ঘটোৎকচকে মারতে মহাবীর কর্ণ যেমন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, ঠিক তেমনি তাকে ডাকুন স্যার, তাকে ডাকুন। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? একবার যদি সে রাঙামাটিতে ফিরে আসে, কি ধ্বংস লীলাকে চালাতে পারে কোনো আইডিয়া আছে তোমাদের? বাবা, তার জন্মের সময় সারা রাঙামাটি অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সমস্ত কুকুরগুলো একসাথে কেঁদে উঠেছিল। আর তখনই আমি বুঝেছিলাম এ কোনো মানব পুত্র নয়, মানবরূপী মহাদানব। কিন্তু বাবা, যে কোনো উপায় নেই, আজ তোমাকে তাকে ডাকতেই হবে। স্যার, আর দেরি করবেন না, আর কোনো চিন্তা করবেন না, তার আসার আগমনের ঘন্টা বেজে গেছে। তাকে ডাকুন স্যার, তাকে ডাকুন, ডাকুন স্যার, ডাকুন। তোমরা আমাকে কোথায় ধরে এনেছো? ভুলে যেও না, আমাকে আটকে রাখলে প্রতিবাদকে কোনদিন আটকাতে পারবে না। আমাকে বন্দি করলেও বিপ্লবকে কোনোদিন বন্দি করতে পারবে না। কি লাভ তোদের বিপ্লব করে? কি পাবি তোরা? স্বাধীনতা, যা থেকে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো। এমএলএ সাহেব, স্বাধীনতা সংগ্রামীরা তো বহুদিন আগেই তোদের স্বাধীনতা এনে দিয়েছিল, কি লাভ হলো তাতে তোদের? ঠিক বলেছেন অফিসার, লাভ হয়তো সেই অর্থে কিছুই হয়নি, কারণ তারা বুঝতে পারেননি তাদের আনা স্বাধীনতায় বসবাসকারী স্বাধীন নাগরিকদের মধ্যে আপনাদের মতো স্বার্থলোভী বেঈমান মির্জাফরের বংশধরেরা লুকিয়ে থাকবে। এই বেশি বেশি বার মারিস না, মনে রাখিস এটা তোর জনসভা নয়, এটা এই রাঙামাটি অঞ্চলের মৃত্যুপুরী, আর এই মৃত্যুপুরীর একমাত্র ঈশ্বর অঘোরা। ভুল করছেন এমএলএ সাহেব, ওই অঘোরার ভয় শ্রমিক ভাই বোনদের মন থেকে মুছে গেছে। মৃত্যু ভয় দেখে কোনো লাভ নেই, বিপ্লব দীর্ঘজীবী হবেই, বিপ্লব দীর্ঘজীবী হবেই হবে। কিন্তু তোর ভবিষ্যৎ চলতে আগুন দীর্ঘজীবী হয়ে চলে থাকবে তোরে বিশ্ব।
কে? কে? অন্ধকারের অগ্নিশ্বর আমি বিশ্বাসে ছড়াই বীজ, কসাইখানার কান্ডারি আমি কেউ পাই না কোনো হদিস। কালে কেউ টেরেছে বলে ভাঙি সুখের ঘর, শকুনি হয়ে মরণ ফদা। আমি এই মৃত্যুপুরীর এক এবং অদ্বিতীয় ঈশ্বর অঘোরা। অঘোরা এই কোথায় গেল তো সেই তেজ, কোথায় গেল তো সেই বিপ্লব, কোথায় গেল তো সেই প্রতিবাদ? কি ভেবেছিলিস, কি ভেবেছিলিস তিল তিল করে গড়ে তোলা রাঙামাটি অঞ্চলের কালো জালটাকে তোরা মুহূর্তে ছিঁড়ে দিয়ে চলে যাবি? আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আপনার যা শাস্তি দেওয়ার আপনি আমাকে দিন, আমার ছেলেটাকে আপনি ছেড়ে দিন মালিক, আমার ছেলেটাকে আপনি ছেড়ে। এই ছেড়ে দেবো? এতগুলো কাল এতগুলো বছর তো তোদের ছেড়েই রেখেছিলাম রে। ভেবেছিলাম বিশ্বস্ত কুকুরের মুখে খাবার ছুঁড়ে দিলে তারা যেমন প্রভু ভক্ত হয়ে যায় তোরাও ঠিক তেমন হবি, কিন্তু না, আমার ধারণাকে ভুল প্রমাণ করেছিস তোরা। আমার সঙ্গ থাকাটাকে দুর্বলতা ভেবেছিস তোরা। ভুল ভুল করেছে মালিক, আমি সমস্ত ভুল করেছি। আমার ছেলেটাকে আপনি ছেড়ে দিন মালিক, ও তো কোনো দোষ ও করেনি কোনো মালিক। দোষ করেনি না? কে বললো কোনো দোষ করেনি? ওর দোষ একটাই, ওর শরীরে বইছে তোর রক্ত। ওর দোষ একটাই, ওর শরীরে বইছে বিপ্লবের রক্ত। এই রক্তকে তো বেশি দিন বইতে দেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এই বিপ্লব দানা বাঁধতে পারে তার কোনো সম্ভাবনাই রাখবো না আমি। অঘোরার বিরুদ্ধে প্রতিবাদ করেছিস তুই, শাস্তি তোকে পেতেই হবে। প্রায়শ্চিত্তি, প্রায়শ্চিত্তি করবি তুই। অঘোরার শক্তিকে অবহেলা করা, অঘোরার বিচার একটাই, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আপনি কি করলেন মালিক, আপনি কি করলেন? একটা নিষ্পাপ শিশুকেও আপনি রেহাই দিলেন না। আপনি কি মানুষ? মানুষ, মানবরূপী মহাদানব আমি। আমি এক মহাদানব। এই অফিসার, রাঙামাটির ভাগার এই বডিটা ফেলে দিয়ে এসো। যাও শয়তান! আর এই বিপ্লবীর বডিটা ফেলে দিয়ে এসো সমস্ত বিপ্লবীদের মাঝে, যাতে তারা টের পায় কয়লা খাদানের কাজ বন্ধ হলে তাদের এবং তাদের পরিবারের নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। কারণ কারণ তাদের জেনে রাখা দরকার অঘোরা এসে গেছে, অঘোরা এসে গেছে, অঘোরা এসে গেছে। এই যাও, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে। যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে, দাপিয়ে বেড়াবে আমাদের দল। অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিকতা। গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাষ্ট্রে এটাই শান্তি ও শৃঙ্খলা। যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী। সবার জীবন দিয়েছি নরক করে, সবার জীবন দিয়েছি নরক করে, সবার জীবন দিয়েছি নরক করে। জাগতে রহো, জাগতে রহো। জেগে থাকো, জেগে থাকো তোমরা, তোমরা কি ঘুমিয়ে পড়ো না, না হলে দেখবে বহিরাগত সাম্রাজ্যবাদী দল তোমাদের ঘরে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে চলে গিয়েছে, আর তোমরা টেরও পাওনি। কি চুরি, কি চুরি করবে? শান্তি, শান্তি চুরি করবে। যার মধ্যে লুকিয়ে আছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, ওরা তোমাদের বাঁচতে দেবে না। তাই ঘুমিয়ে পড়ো না ভাই, সবাই জেগে থাকো, জাগতে রহো, জাগতে। কি করছো বিশু কাকা? অন্ধকারাচ্ছন্ন অশান্তির ঘরে ঘুমিয়ে থাকা মানুষদের জাগানোর চেষ্টা করছি। অন্যায়কে সহ্য করে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা মানুষদের জাগানোর চেষ্টা করছি। তুমি আবার এসব শুরু করছো কাকা? আচ্ছা আচ্ছা, তোমাকে শিক্ষা হবে না বলো তো? কাদের জন্য করছো তুমি এসব? কাদের জন্য? যারা যারা তোমার বিপদে তোমার পাশ থেকে দূরে সরে গিয়েছিল শুধুমাত্র অগরার ভয়, তাদের জন্য, এক মিথ্যে বিপ্লবের জন্য। এ বিপ্লব
যে বিপ্লবের জন্য আমি আমার প্রাণের ধন হারিয়েছি, সে বিপ্লব যে কোনোদিনই মিথ্যে হতে পারে না রে কিশোর। তাকে হারিয়ে বিধাতার থেকে যে মার আমি সহ্য করেছি, এ মার যে তার কাছে কিছুই নয় রে কিশোর, কিছুই নয়। আমার বিশ্বাস সে ফিরে আসবে, সে প্রতিবাদ হয়ে ফিরে আসবে, সে বিপ্লব হয়ে ফিরে আসবে। জাগতে রাহো, জাগতে রাহো। ছেলেখারি এখন তোর শিক্ষা হয়নি তাই না? এখন তুই রাঙামাটির রাস্তা রাস্তায় বিপ্লব ছড়িয়ে বেড়াচ্ছিস? না, অনেক হয়েছে আর একদম নয়। ভেবেছিলাম মায়ের পুজো কোনো রক্তাক্ত করবো না, কিন্তু তুই ছাড়া তা হতে দিবি না দেখছি। পায়ে পড়ি এমএলএ সাহেব, পায়ে পড়ি। বিশু কাকার মাথা ঠিক নেই, ছেলেকে হারিয়ে সে পুরো উন্মাদ হয়ে গেছে। উন্মাদ? কে উন্মাদ? উন্মাদ তোরা, তোদের মতো মেরুদণ্ডহীন মানুষেরা, যারা অন্যের পায়ে ধরে ন্যায়ের জন্য বিচার চায়। জাগতে রাহো, জাগতে রাহো। বাড়ি যা কিশোর, মায়ের পুজো শেষ হয়ে গেল, শ্মশানে কাঠগুলো সাজিয়ে রাখিস। আজ আবার এখানে চিতা জ্বলবে, চিতা, এই বিপ্লবী চিতা। যাও, অঘরে তোকে ছেড়ে দিলেও আমি কিন্তু তোকে ছাড়বো না। এই মৃত্যু পরিচিতা আজ আমি তোকে জ্যান্ত দাহ করবো। রাত তোর বিপ্লবকে, রাত তোর প্রতিবাদকে, দেখিস কেমন করে তোকে বাঁচায় আমার হাত থেকে। এই তোরা দাঁড়িয়ে করছিস কি বল শালাকে? দেখি রাস্তার আলোগুলো সব গেল কোথায়? কে নে ভালো আলো? তুই তুই এখানে এলি কি করে? তোর ডাক মা কালী শুনে নিয়েছেন রে। তুই বলেছিলি না প্রতিবাদকে ডাকতে, তুই বলেছিলি না বিপ্লবকে ডাকতে। ওই চেয়ে দেখ শয়তান, তোদের মরণ কাল এসে গেছে। কে? আমি চিরতুর্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এই তুই এখানে এলি কি করে? মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু সেটা। এই তোরা বসে করছিস কি? মর শালাকে। তুই জানিস না কার লোকের গায়ে হাত তুলেছিস? অঘরে যদি জানতে পারে তোকে শেষ করে দেবে। ওই ওগুলোকে গিয়ে বলে আসিস, দুর্বলদের উপর অত্যাচার করে নিজেকে শক্তিশালী প্রমাণ করবার দিন শেষ হয়ে গেছে। এবার মার দিলে তার পাল্টা মার সহ্য করার ক্ষমতা যেন সে রাখে, না হলে সালা এমন মান মারবো না, গাঁটে গাঁটে ব্যথা ধরিয়ে দেবো। কে রে তুই? এত বড় বড় কথা বলছিস? জীবন খাতার সংলাপ আমি নৌকায় তুলি তুফান, প্রথম আলো সূর্য আমি বারুদ আমার নাম, পাপের নিধনে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে। মালিককে গিয়ে বলিস ওর বাপ এসে গেছে। পাহাড়কে কোনোদিন ভাঙার চেষ্টা করিস না, নদীকে কোনোদিন মাপার চেষ্টা করিস না, বনে কোনোদিন আগুন লাগানোর চেষ্টা করিস না। যারা শান্ত তাদের শান্ত থাকতে দে, না হলে সালা এমন ঝড় তুলবো না, খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যাবো। শান্ত ছেলের মতো বাড়ি চলে যা। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে। আপনার লাগেনি তো? ওরা আপনাকে মারছিল কেন? কি করেছেন আপনি? এসে গেছে, এসে গেছে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? প্রতিবাদ এসে গেছে, বিপ্লব এসে গেছে। জাগতে রাহো, জাগতে রাহো, জাগতে রাহো। আরে আরে আর যাবেন না, শুনুন। লোকটা পাগল নাকি? আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে ওরা ওকে মারছিল কেন? অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। অন্যায়? কি অন্যায়? দীর্ঘদিন ধরে এই রাঙামাটি অঞ্চলে হয়ে চলে অন্যায়, যার কবলে পড়ে জর্জরিত এই রাঙামাটি অঞ্চলের মানুষেরা। সে অন্যায়ের নাম কি অঘোরা? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই রাঙামাটির মৃত্যুপুরী এক ও অদ্বিতীয় শস্যে। যাকে আমি কিশোর, এই অঞ্চলে কয়লা খাদানের সময়, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক যাযাবর, চাকরির সন্ধানে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই, কিন্তু চাকরি আর জোটে না। তাই ভাবলাম যাই একবার চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেড একটু খোঁজ নিয়ে দেখি, যদি কোনো চাকরির সন্ধান হয়। কিন্তু এখানে আসবার পর যা দেখলাম আর তোমার মুখে যা শুনলাম, তারপর এখানে চাকরি করার ইচ্ছেটা আমার মন থেকে চলে গেছে। যাকে আজ তাহলে চলি কেমন? এক মুহূর্তের এক স্বপ্ন দেখিয়ে তা মুহূর্তেই ভেঙে দিয়ে চলে যাচ্ছেন। এই রাঙামাটি অঞ্চলের মানুষ বহু বছর ধরে বহু কষ্ট সহ্য করে চলেছে, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আপনার ভেতরে জ্বলে থাকা আগুনটাকে আমি দেখেছি। আপনি পারবেন না, বলুন না আপনি পারবেন না আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে? দেখো আমায় ভুল বুঝো না।
আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ। যে আগুন আমার ভেতরে রয়েছে তা তোমাদের ভেতরেও রয়েছে, শুধু না সেটাকে টেনে বাইরে বার করে নিয়ে আসতে হবে। এই লড়াই যে তোমাদেরকেই যে লড়তে হবে বন্ধু। বন্ধু বন্ধু বলে যখন ডাকলেন তখন বন্ধুর কথাটা একটু রাখুন না। আমি জানি আপনি আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। আপনার কাছে আমি হাত জোড় করে দয়া ভিক্ষা চাইছি, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আমাদের একটু সাহায্য করুন। দেখো আমি কোনো ভগবান নই যে তোমাদের দয়া করব, আর কোনো মহাপুরুষও নই যে তোমাদের সাহায্য করব। যে আজ পর্যন্ত নিজের সমস্যাগুলো সমাধানের রাস্তা খুঁজে পেল না, সে করবে এতগুলো মানুষের জীবনের সমস্যার সমাধান। তাছাড়া আমি এখানে থাকবো কোথায়, করবোটা কি? তোমাদের নিজেদেরই কত সমস্যা, তার উপর আমি যদি এখানে থাকি তাহলে তো ভগবানকে রাখার জন্য তো জায়গার দরকার হয় না, তাকে যে মাথায় তুলে রাখতে হয়। বলুন না থাকবেন আমাদের সাথে? হ্যাঁ থাকতে পারি, তবে আমার দুটো শর্ত আছে। আপনি থাকবেন? আপনি সত্যি বলছেন? হ্যাঁ, থাকবো। বলুন, যে কোনো শর্ত মানতে আমরা প্রস্তুত। প্রথমত আমাকে ভগবান বলা চলবে না, বন্ধু বলতে হবে। আর দ্বিতীয়ত আপনি নয়, তুমি করে বলতে হবে। কারণ তুমি করে না বললে আমি তোমাদের আপন হব কি করে? আর আমি যদি তোমাদের আপনই না হতে পারি তাহলে তোমাদের সাথে তোমাদের এই লড়াইটা আমি লড়বো কি করে বন্ধু? হয়েছে এবার বলো তো, আমি থাকবো কোথায়, করবোটা কি? হ্যাঁ তোমাকে আমাদের এক দিদিমণির কাছে নিয়ে যাবো। দিদিমণি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। এই রাঙামাটি অঞ্চলের মানুষের এক আস্থার স্থান। যেটুকু শিক্ষা তুমি এই রাঙামাটিতে দেখতে পাবে তা যে সব তারই দান। নয় বুঝলাম, কিন্তু কে সেই দিদিমণি, কি করেন তিনি? এই রাঙামাটি অঞ্চলে পাঠশালা চালান শ্রীমতী স্নেহলতা ব্যানার্জি। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নবদিন বন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। অন্তরে অন্তরে দাওয়ালদা, কালী মুকুলুষ যত মুছে নিয়ে যায়। অন্তরে অন্তরে দাওয়ালদা, কালী মুকুলুষ যত মুছে নিয়ে যায়। জাগো জাগো সুন্দরী, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত। মা ও মা কি হয়েছে মা? জল খাবে? একটু জল খাও না। হঠাৎ একটু বিষম খেলাম জানি। কি যে করো না তুমি? ও মা একটু জল খাও না, জল খাও। ঠিক আছে তো, একদম ঠিক ঠিক আছে বললেই হলো। এই তোমরা সবাই এখন এসো, ক্লাস আবার কালকে হবে, আজকের মতো ছুটি। এটা কি করলি পারুল মা? যা করেছি ঠিক করেছি। শরীর চলছে না তবুও তুমি কষ্ট করে পড়াবে মা। আমি না পড়ালে কে পড়াবে ওদের? ওই শয়তানগুলো তো উৎপিতে বসে আছে, কবে আমি চোখ বন্ধ করবো সেই আশায়। মা এই গরিব মানুষগুলোকে ওরা শিক্ষার আলো পেতে দেবে না। এরা শিক্ষিত হলে ওদের খুব মুশকিল, তাই তো না, হাজার কষ্ট হলে ওদের একটু শিক্ষা দিয়ে যেতে চাই মা। কিন্তু সকাল বিকাল ভেবে খেতে তুমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ো তখন কি হবে মা? পাগলি মেয়ে একটা, তোর বিয়ে না দেওয়া পর্যন্ত আমার কিচ্ছু হবে না। শোন না, এই রাঙামাটির গরিব মানুষগুলো তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যা দেয় তাই দিয়েই তো সংসারটা চালাই বল মা। এই জন্য আমি তোমাকে বলছিলাম আমাকে খাদানের কাজ করতে দাও। পারুল মা, আচ্ছা বলেছিস ভবিষ্যতে কথাটা উচ্চারণ করবি না। ওই পাপ পুরিতে গেলে ওরা তোকে। এখনই বাকি শান্তিতে আছি, রাস্তায় বেরোলে ওই শয়তানগুলো লোলুপ দৃষ্টিতে আমার সারা শরীরটা একদম গিনগিন করে ওঠে। তখন নিজেকে না বড় অসহায় মনে হয় দাদাভাই যদি আমাদের পাশে থাকতো। আরে মা, আর কথা বলছিস? ওই ছেলে, যে ছেলের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, এই রাঙামাটি অঞ্চলের মানুষগুলো দাসে পরিণত হয়ে যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করছে। না মা, তার কথা বলছিস? শোন পারুল, তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, ওই ছেলের অস্তিত্ব আমার জীবনে নেই। ও আমার কাছে মারা গেছে।
মারা গেছে। তোর মুখে যদি আমি ওর নাম শুনেছি না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ। মা শোনো, মা শোনো, এ তুমি কি বলে গেলে গো মা? আজ যে ভাইফোঁটা, আজ এই ভাইফোঁটার দিনে তুমি আমার দাদা ভাইয়ের মৃত্যু কামনা করলে। কিন্তু না, আমি যে আমার দাদা ভাইকে মরতে দেবো না। তুই কোনো চিন্তা করিস না রে দাদা ভাই, প্রতি বছরের মতন এবছরও তোর নামে দেয়ালে ফোঁটা দিয়ে জমির ঘরে আমি কাটা বিছিয়ে রাখবো। তোর কোনো ক্ষতি হতে দেবো না রে দাদা ভাই, তোর কোনো ক্ষতি হতে আমি দেবো না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমরে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কে আপনি? আর কাকেই বাঁচা? না মানে আমি আসলে না মানে ও বলছি। আরে ও আমার বন্ধু, শহর থেকে এসেছে। আচ্ছা আচ্ছা। দিদিমণি কোথায় রে? মা, মা একটু ভেতরে গেছে। ডাক। মা, ও মা, মা গো। আবার কে এলো কে জানে, দেখি কে। আমি কিশোর। ও কিশোর তুমি? তা ইনি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু, শহর থেকে এসেছে। বন্ধু প্রণাম করো আমাদের দিদিমণি। থাক থাক থাক, তোমার নাম কি? বারুদ। বারুদ? এমন অদ্ভুত নাম তোমায় কে দিয়েছে? সমাজ। সমাজ? আর তোমার বাবা মা? তোমার বাবা মা এটা মেনে নিলেন? থাকলে তো মানবেন, বাবা অনেক ছোটবেলায় আমায় ছেড়ে চলে গেছে। আর মা? আছেন, তবে কোথায় আছেন তা আমি জানি না। তুমি তাকে খোঁজার চেষ্টা করোনি? যে স্বেচ্ছায় নির্বাসন নেয় তাকে যে খুঁজে পাওয়া যায় না মাসিমা। তার মানে তুমি একা এই সমাজে এক অস্তিত্বহীন জীবনযাপন আমার। কে বলেছে তুমি একা? কে বলেছে তুমি একা? এই যেমন আজ আমি ভুল করে তোমার কপালে ফোঁটা দিয়ে ফেললাম, তার মানে তো আজ থেকে আমি তোমার বোন হলাম নাকি? কি গো মা? হ্যাঁ, ঠিকই তো। পারুল একদম ঠিক কথা বলেছে, একদম। এই শোনো পারুল, আজ থেকে নিজেকে একা ভাববে না, আমরা সবাই আছি তোমার সঙ্গে। দেখেছো বন্ধু, দেখেছো? বলেছিলাম না দিদিমণি হচ্ছে আমাদের সকলের মায়ের মতো না? খুব হয়েছে, খুব। আচ্ছা কিশোর, বারুদ তোমার কেমন বন্ধু? আগে তো কোনোদিন নাম শুনিনি, বলনি তো আমাদের। কি করে বলবো দিদিমণি, কালই তোর সাথে আমার প্রথম আলাপ হয় এই রাঙামাটিতে। ও মা, তাই বুঝি? হ্যাঁ, শোন 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 শোন, কাল বন্ধু আসা মাত্রই ওই এমএলএ সাহেবের অত্যাচারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ালো, এমএলএ সাহেবের চেলা চৌনো ভয়ে লেজ গুটিয়ে দেখে উড়ুড়কে পালিয়ে গেল। সে কি, রাঙামাটিতে এসে তুমি প্রথমে ইউপেনের সঙ্গে? না মাসিমা, তেমন কিছু নয় মাসিমা, তেমন কিছু নয়। দেখো তেমন কিছু নয়। আরে বাবা, এই রাঙামাটিতে এত বছর যেটা কেউ করতে পারিনি সেটা সেটা তুমি করে দেখিয়েছো। ঠিক করনি, একদম ঠিক করনি। ওরা প্রচন্ড শক্তিশালী এবং ভয়ঙ্কর, ওদের সঙ্গে লড়াই নেবে তুমি ঠিক করনি বারুদ। পরবর্তীতে ওরা তোমার ভয়ানক ক্ষতি করে দিতে পারে। মায়ের আশীর্বাদ, বোনের ভালোবাসার, বন্ধুর হাত যদি আমার সাথে থাকে তাহলে কি আমার কোনো ক্ষতি করতে পারবে না মাসিমা? বারুদ, তাছাড়া যার অর্ধেক জীবনটাই ক্ষতির খাতায় লেখা হয়ে গেছে, তার বাকি জীবনের ক্ষতির হিসেব কি বা হতে পারে? জানেন, চাকরির সন্ধানে রাঙামাটিতে আসা, জানি না কতটা কি করতে পারবো, তবে কিছুদিনের জন্য আমাকে একটা আশ্রয় দেবেন? দিদিমণি বলছিলাম আমাদের পাঠশালায় কি কোনো কাজ নিশ্চয়ই হবে, তবে টাকা পয়সার না 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 না, ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ভাবুন না এই কাজটা আপনি আপনার ছেলেকে করতে দিয়েছেন। বারুদ, আজ যা বলেছো বলেছো, ভবিষ্যতে ওই ছেলে নামক শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। এভাবে বলছো কেন মা? ও তো দাদাভাই সম্পর্কে কিছু জানে না। কেন? কি অপরাধ করেছে সে যে মা হয়ে নিজের সন্তানের কথা? বারুদ, আমার একটাই সন্তান, সে হলেই পারুল। কোনো পুত্র সন্তানের অস্তিত্ব আমার জীবন যাত্রায় কোনোদিন কোনো স্থান পাবে না। কিন্তু এমনও তো হতে পারে মাসিমা, তার জীবন অস্তিত্বের খাতায় শুধু একটা শব্দই লেখা রয়েছে, মা। বারুদ, সে হয়তো আমার মতোই তার মাকে খুব মিস করে, সে হয়তো আমার মতোই তার মায়ের কাছে আসতে চায়, কিন্তু তার মায়ের ডাক হয়তো তার কাছে গিয়ে পৌঁছায় না। জানেন মাসিমা, মা হারা সন্তানরা কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারে যে মা শব্দের অর্থটা কি। পৃথিবীর সমস্ত ভালোবাসাকে দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দিলেও মায়ের ভালোবাসার ভারকে যে হারানো চায় না মাসিমা, হারানো চায় না। বারুদ, আমায় ছেড়ে কোথায় তুমি চলে গেলে মা, তোমার মতো মন করে কিন্তু ডাকি না। আমায় ছেড়ে কোথায় তুমি চলে গেলে মা,
তোমার মতো মন করে কেউ তো ডাকে না। মাগো তুমি আমায় ছেড়ে থাকতে পারো কেমন করে, তোমার স্নেহ ভালোবাসা আর তো পেলাম না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। ছোট থেকে কাছে করে আঁচলেতে রেখেছি, কেন আমি তোমার পরশ আর তো পেলাম না। ভুল যদি বা করে থাকি সাক্ষী দিলে হই বাকি, তোমার থেকে দূরে গিয়ে মরে আমি বেঁচে আছি। একবারও কি আমার কথা মনে পড়ে না, তোমার মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না। আমায় ছেড়ে কোথায় চলে গেলে মা, তোমার মতো মন করে কেউ তো ডাকে না। ও মামা, ও মামা, কেঁদো না, কেঁদো না বারু, কেঁদো না, কেঁদো না। তোমার মা একদিন তোমার কাছে ঠিক ফিরে আসবে, দেখো। কথা দিচ্ছেন ফিরে আসবে? কথা দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আশীর্বাদ করি তোমার ইচ্ছে পূর্ণতা পাক। আমি আশীর্বাদ করি। আনন্দ আনন্দ আনন্দ। আজ অনেকদিন পরে এই চ্যাটার্জি ভিলায় আবার এক আনন্দ সুরে মেতে উঠতে চলেছে, কারণ আজ এই চ্যাটার্জি ভিলায় প্রাণীর থর তার সন্তান পড়াশোনা শেষ করে পাকাপাকি ভাবে ফিরে আসতে চলেছে তার নিজের মাটিতে। সে যে আমাদের সকলের চোখের মনি, প্রাণীর ধ্রুবতারা, আমাদের বন্যী শিখা। তার ঘরের মেয়ে ঘরে ফিরতে চলেছে, এতে এত আনন্দিত হবার কি আছে? সে কি মেম সাহেব, আজ কতদিন পর মেয়েটা বাড়ি ফিরছে, তাতে আমার আনন্দ হবে না? আনন্দটা ধরে রাখার চেষ্টা করো সাবিত্রী, ভুলে যেও না মেয়েটা কিন্তু আমার। মেয়েটা যে আপনার সেটা বারবার প্রমাণ করতে হবে কেন বলুন তো মেম সাহেব? তার মানে কি কি বলতে চাইছো তুমি? বেশি কিছু নয়, শুধু একটা কথা বলতে চাই, মা শব্দটা ছোট হলেও এর ভার কিন্তু অনেকটাই বেশি। সাবিত্রী, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো, আর আমার মেয়েকে কিভাবে রাখবো না রাখবো সেটা বলার অধিকার যে তোমার নেই, সেটা কি তুমি ভুলে গেছো? ভুলিনি, আর ভুলিনি বলেই তো মেয়ের প্রতি করা আপনাদের সমস্ত অবহেলাগুলিকে আমি মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি। কিন্তু এবার আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে দামিনী। কেন, তোমার আবার কি হলো? কি হলো মানে? আরে বাইরে এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে মেয়েটা কোথায় আটকে আছে কে জানে, তার মধ্যে ফোনটাও বন্ধ। তোমার ওই মেয়ের মধ্যে কোনোদিন কোনো সামাজিক বোধ আছে গজেন্দ্র? সারাটা জীবন শুধু খামখেয়ালিপনায় চললো, দরকারের সময় তার ফোন বন্ধ, আর ফোন করলে তোলার সময় তার থাকে না। সত্যি বাইরে থেকে কি পড়াশোনা করছে না করছে কিছুই বুঝতে পারি না, খালি বলবে আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না বাপি। এতে তো বন্যী শিখা মায়ের কোনো দোষ নেই সাহেব, ছোট থেকে আপনারা ওকে যেভাবে বড় করেছেন এ তো তারই প্রতিফল। আপনারা যদি সত্যি ওকে বুঝতে চাইতেন তাহলে বুঝতে পারতেন আমাদের মেয়েটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়, সামাজিক মূল্যবোধগুলো ওর কাছে অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। ও যেমন ভাঙতে জানে তেমনি গড়তেও জানে, ও যেমন লড়তে জানে তেমনি মরতেও ভয় পায় না। মা লক্ষ্মীর মতো ও যেমন শান্ত স্নিগ্ধ কোমল হয়ে ভালোবাসতে জানে, অন্যায় দেখলে মা দশভুজা হয়ে সব পাপীদের ধ্বংস করতেও ও পিছু পা হবে না। আর এটাই আমার বিশ্বাস। তোমার বিশ্বাসগুলোকে তোমার কাছেই রাখো সাবিত্রী, ভুলে যেও না মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে তার ফল কি হয়। আর তোমাকে বলছি গজেন্দ্র, লাগামটা শক্ত করে টেনে ধরার চেষ্টা করো, না হলে তোমার সর্বনাশ কিন্তু আসন্ন।
দামিনী, দামিনী শোনো, ওহ, সারা জীবনে মহিলা মাথা গরম করে খালি চলে গেল। আমিও আসছি সাহেব। মেয়ে আসলে খবরটা দেবেন। ও হ্যাঁ, আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার কিন্তু আপনার কথা রাখার পালা। চলি। কথা যে কথা রাখবার প্রতিজ্ঞা আমি তোমায় করেছিলাম সাবিত্রী, তো অনেকদিন আগেই আমি ভেঙে ফেলেছি। কারণ আমি যে স্বপ্নের ইমারত তৈরি করেছি, সবার কথা রাখতে গেলে সেই ইমারত ভেঙে খান খান হয়ে পড়ে যাবে। তা তো আমি হতে দিতে পারি না। সাবিত্রী, তুমি বোধহয় ভুলে গেছো আমার নাম গজেন্দ্রনাথ চ্যাটার্জি। লোকে আমাকে মানুষ বলে চিনলেও মালটা আমি বড্ড হারামি, বড্ড হারামি। বাবা, বাবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? আর ওদিকে আরেকটা সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে, সে খবর কি তুমি রাখো? সমস্যা? কি সমস্যা? আমাদের এই রাঙামাটি অঞ্চলে আগন্তুকের দেখা পাওয়া গেছে। আগন্তুক? কে সে? বারুদ। বারুদ? তা সে আবার কি সমস্যা তৈরি আসলে করেছে? সমস্যার কথা আপনার কাছে বলতে এমএলএ সাহেব একটু ইতস্তত বোধ করছে এই আর কি। আরে কেন, সে আগন্তুক করেছে নাকি? এমএলএ সাহেবের ছেলেদের র্যাম্প্যাট কেলিয়েছে। অফিসার! সরি, মানে মেরেছে। আসলে আমার নাম তো ঢোলেশ্বর ঢালি, তাই মুখ থেকে ভুল শব্দ বেরিয়ে যায় খালি। এত সাহস সে পায় কোত্থেকে? এই রাঙামাটিতে আসবার আগে এই অঞ্চল সম্পর্কে সে কোনো খবর রাখেনি। ইচ্ছে করছে তাকে না থাক, কারণ আজই আবার বন্যি শিখা মা বাড়ি ফিরছে কিনা। তার মানে বোন বাড়ি ফিরছে? তাই তো বলছি উপেন, খুব সাবধানে পা ফেলতে হবে। মেয়েটা আমার বড্ড প্রকৃতি প্রেমিকী না, তাই গাছ কাটা থেকে শুরু করে বেআইনি কয়লা উৎপাদন একবার যদি জানতে পারে সবকিছু ধ্বংস করে দেবে। কিন্তু বন্ডি শিখা সে এখন কোথায়, কি করছে ও? মেঘের পালো চাঁদের নুলো কাগজের ভাসছে, মেঘের পালক চাঁদের নুলো কাগজের খেয়া ভাসছে, বুক ধুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় কাঠই কাঠই বর্ষা, কাক ভেজা জল থই থই রাতের হলো ফর্সা, তুমি আমি আজ একাকার হয়ে মিশেছি আলোর ভেতরে, মম চিত্তে নিতে নিতে কে যে নাচে। তোমার বাড়ি কোথায়? যাও গো কোথাও রে, কত উপর বসো তোমার, বলো কত দূরে? আমায় খালি সঙ্গে নেবে, উড়বো ভেসে ভেসে, দেখবো নিচে পাহাড় নদী, উড়বো দেশে দেশে, দেখবো সাগর, দেখবো আকাশ, দেখবো চন্দ্র তারা, তোমার সাথে ঘুরে আমি দেখবো জগৎ সারা। আলতো পা ছড়ানো পা ভিজে আয়না, এই আচ্ছা টের পায় না, জল টুপ টুপ পাই ছন্দ রাত্রি চুই চুই, জল টুপ টুপ পাই ছন্দ রাত্রি চুই চুই, হাতে হাত রেখে আলু শাল স্বপ্নে মুশকুল, অগোছালো ভেঙেছে শ্রাবণ মেঘ থই থই ঝরনা। আরে বাবা, এসে যাবে এসে যাবে, তুমি এত চিন্তা করো না তো। আমার মন বলছে বন্ডি শিখা ম্যাডাম এই এলো বলে। সরি, ভেরি সরি। কি রে, তোর আসতে এত দেরি হলো? কেমন আছিস রে? ও মা, এ তো সারা শরীর ভিজে, আমার শাড়িটাও গেল ভিজে। কি যে করিস না তুই?
কত দামি শাড়ি বলো তো। ইস, তাকে বুঝলেন? ইনি হচ্ছেন কি আমার মা। ইনি সেই সব অতি আধুনিকা মায়েদের দলে পড়েন যার কাছে এই কোভিড পরবর্তী সময়ও হাঁচতে থাকা সন্তানের চেয়েও নিজের শাড়ির দাম অনেক বেশি। হ্যাঁ রে মামুনি, তুই শুধু শুধু ভিজতে গেলি কেন বলতো? আরে বাবা, আমি তো তোর জন্য গাড়ি পাঠিয়েছিলাম নাকি। আর ইনি হচ্ছেন সেই সব টিপিক্যাল বাবাদের একজন যার কাছে সন্তানের ভালোর জন্য গাড়ি বাড়ি আর টাকার অঙ্ক যারা কিচ্ছু নেই। আমি জানতাম তুই বৃষ্টিতে ভিজবি। এই, সত্যি ছোটবেলায় এইসব বদমাশিগুলো এখনো গেল না তোর? এই দেখি মাথাটা মুছিয়ে দি, নইলে তো আবার ঠান্ডা লাগিয়ে বসবি মা। আর এই হচ্ছে সেই মানুষ যার গায়ে এখনো মাটির গন্ধ খুঁজে পাই, যার হাতের ছোঁয়ায় একটা আদুরে আবদার খুঁজে পাই, আর যার মুখের দিকে তাকালে আনন্দের এক তরঙ্গ বয়ে চলে আমার মধ্যে। তা ম্যাডাম, ওই বৃষ্টির মধ্যে রিলস বানানো হলো বুঝি? তা গানটা কি ছিল ম্যাডাম? টিপি টিপি বরসা পানি। না থাক। আর ইনি হচ্ছেন আমাদের দেশের সেই সব ব্যতিক্রমী প্রশাসনিক মানদণ্ডের কাণ্ডারি, যাদের ঘৃণ্য চাহিদার জোরে আমাদের দেশের দেশীয় শিল্প ও সংস্কৃতিগুলো আজকে একটা অপসংস্কৃতির চাপে দম বন্ধ হয়ে মরতে বসেছে। স্যার বলছিলাম কি ম্যাডাম যখন এসেই পড়েছেন তখন তো একটা পার্টির ব্যবস্থা করতে হয় নাকি? নিশ্চয়ই উপেন বাবা। কাল তুমি শহরের গণ্যমান্য ব্যক্তিদের ইনভাইট করে একটা ওয়েলকাম পার্টির ব্যবস্থা করে। একেবারেই না বাপি, কাল কোনো পার্টির অ্যারেঞ্জমেন্ট তুমি করবে না। কালকে আমার একটা অন্য প্ল্যান আছে। কালকে আমি ঠিক করেছি আমার এই রাঙামাটির ভাই বোনদের নিয়ে একটা আনন্দমেলার উৎসব আয়োজন করব। এই রাঙামাটিতে একটা আনন্দ উৎসব। তুই কি বলছিস বোন? আরে কোথায় পার্টি হলে বড় বড় ব্যবসাদার আসবে, ফিল্ম স্টার আসবে, আর তা না করে এই ভিখারি লোকগুলোকে নিয়ে ভুল শব্দ উচ্চারণ করে নিজেকে আমার কাছে ছোট প্রমাণ করিস না দাদা। ওরা যদি ভিখারি হয় তাহলে তার দায় তো আমাদের সকলে। আর কাদের তুই ভিখারি বলছিস? ভুলে যাস না, ওই ভিখারিগুলোর ভোটের জোরেই আজকে তুই ওই এমএলএ চেয়ারে বসে সবার মাথায় ছড়ি ঘুরিয়ে তৃপ্তির হাসি হাসতে পারছিস। কাজের বেলায় কাজী, আর কাজ ফুরোলে এই পাজিদেরকে কি বলে বলতো? নেমো খারাপ। কথা না বাড়িয়ে নিজের কাজ কর গিয়ে যা। যেই কাজের জন্য তোকে ওই চেয়ারটায় বসানো হয়েছে সেই কাজটা কর গিয়ে যা। যেই কাজের জন্য গরিব মানুষগুলো ভরসা করে তোকে ওই চেয়ারটায় বসিয়েছে সেই ভরসার মানটা রাখ। পারিবারিক বিজনেসটা না হয় আমরাই দেখবো। দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করিস না দাদা, না হলে বলা তো যায় না কখন না আবার সিআইডি বা ইডি এসে হানা দেয়। প্রথম দিন তোর করা ব্যবহার আমার মনে থাকবে রে বোন, আমার মনে থাকবে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি ভুলে গেছো বন্দিশিকা? না মা, একদম ভুলিনি তো। শুধু দাদার ভুলে যাওয়া কাজটা দাদাকে মনে করিয়ে দিলাম মাত্র। অফিসার বলুন ম্যাডাম। কালকে আমি আমার এই রাঙামাটির বড় ময়দানে একটা আনন্দ উৎসবের আয়োজন করতে চাই, তার পারমিশনটা। কি যে বলেন ম্যাডাম, আপনি এই রাঙামাটি অঞ্চলে আনন্দ উৎসব মেলার আয়োজন করবেন, তার জন্য আবার পারমিশন লাগে নাকি? কেন? সরকারটা কি এখন সবার ব্যক্তিগত সম্পত্তি নাকি? ম্যানেজারকে দিয়ে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবো, পারমিশন করিয়ে দেবেন প্লিজ। বেশ, তাহলে চলি। বলছিলাম কি, আমার নাম তো ঢোলেশ্বর ঢালি। হ্যাঁ জানি না মানে বলছিলাম কিছু টাকা হবে? মিষ্টি খাবো আপনার আসার আনন্দে, পকেটটা না বড্ড খালি। ম্যানেজারের থেকে টাকাটা নিয়ে নেবেন মিষ্টি খাওয়ার জন্য। আসুন। বেশ তাহলে চলি স্যার। টিপি টিপি বরসা পানি। আরে মামুনি, তুই কি চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বয়স হয়ে গেছে বাপি, তাই ভাবছি আমি যখন চলেই এসেছি তখন ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই। এ তো খুব ভালো কথা রে মা। আমার বিশ্বাস সততার সাথে কোম্পানির সমস্ত দায়িত্ব তুই পালন করতে পারবি। না, এ অসম্ভব। কেন অসম্ভব? কেন? তোমার কি আমার ক্ষমতার প্রতি কোনো সন্দেহ আছে নাকি বাপি? আরে না রে, সন্দেহ থাকবে কেন? আসলে আমাদের বয়স হচ্ছে, আজ আছি কাল নেই। তাই তোর মার আমি ঠিক করেছি আমরা থাকতে থাকতে যাতে তোর বিয়েটা দিয়ে যেতে পারি। অর্ঘ তো বিদেশ থেকে ফিরে এসেছে, তোকে বিয়ে করার পর আবার সে বিদেশে ফিরে যাবে। ওই ছেলেটা আর কতদিন অপেক্ষা করে থাকবে বল তো? তোমরা আমাকে না জিজ্ঞাসা করে আমার জীবনের এত বড় সিদ্ধান্ত? আর অর্ঘকে বিয়ে করবো এই কথা তোমাদেরকে বললো কে? কোন অধিকারে বাপি?
কোন অধিকারে তোমরা আমার জীবনের সুতোটা আমাকে না জানিয়ে একটা অন্য মানুষের সাথে বেঁধে দিতে চাইছো? বাবা মা হওয়ার অধিকারে? বাবা মা হওয়ার কোন কর্তব্যটা তোমরা এতদিন ধরে পালন করেছো? কখনো জানতে চেয়েছো যে আমি কি চাই? কখনো জানতে চেয়েছো যে আমার প্রিয় খাবারটা কি? কখনো জানতে চেয়েছো যে এই পৃথিবীতে আমি কি ভালোবাসি? শিখা মা, এই মানুষটা না থাকলে তো আমি বুঝতেই পারতাম না যে নিজের বলে কি বোঝায়, ভালোবাসা বলতে কি বোঝায়, স্নেহ মায়া মমতা বলতে কি বোঝায়। আমি বলছি এই বর্তমান সমাজে দাঁড়িয়ে যেই সব মা বাবারা নিজেদের চাহিদা, নিজেদের ক্যারিয়ার, নিজেদের আনন্দের জন্য নিজেদের সন্তানগুলোকে দূরে সরিয়ে রাখে না, সেই সব সন্তানদের প্রতি এই সব বাবা মাদের কোনো অধিকার থাকে না, থাকতে পারে না। তাই আমার জীবনের উপর যদি কারো কোনো অধিকার থেকে থাকে বাপি, তাহলে সেটা শুধুমাত্রই ভালো মায়ের, তোমাদের নয়। না মা, ওভাবে বলতে নেই। যতই হোক ওরা তো তোমার বাবা মা। পৃথিবীতে এই সম্পর্ক চেয়ে বড় সম্পর্ক যে আর হয় না রে মা। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর নয়। আর তোমাকে বলছি শোনো, বিয়ে তোমাকে করতে হবে, আর সেটা অর্ঘ্যকে, কারণ অর্ঘ্যকে আমি কথা দিয়েছি। কথা দিলেই যে কথা রাখতে হবে এমন কোনো মাথা দিবি তো দিইনি আন্টি। অর্ঘ্য, হ্যাঁ আন্টি, আপনি আমাকে কথা দিয়েছেন ঠিকই, কিন্তু বন্যী শিখার অমতে গিয়ে তাকে বিয়ে করাটা আমার স্বভাব বহির্ভূত কাজ হবে, সেটা আমি মেনে নিতে পারবো না। বেশ, তাহলে তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো। আমি তোমাদের মধ্যে আর থাকতে চাই না। চলে দিলি তো মায়ের মাথাটা গরম করে। এটা তুই একদম ঠিক করলি না। দামিনী, 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 কেমন আছো ভালো মা? থাক বাবা, তা তুমি হঠাৎ আমায় প্রণাম করলে? কেন, তোমার সমস্ত আশীর্বাদ একা বন্যী শিখার প্রাপ্য, আমার নয়? না তা কেন, আশীর্বাদ করি তুমি ভালো থেকো। শুধু ভালো থাকবো? আমার আশা যাতে পূরণ হয় সেই আশীর্বাদ দেবে না বুঝে? না মানে নিশ্চয়ই তোমরা কথা বলো, আমি একটু খাবারের ব্যবস্থা করি। অর্ঘ্য, কবে এলে বিদেশ থেকে? এই তো কিছুদিন হলো। আসলে তোমাদের কোম্পানিতে কিছু গন্ডগোল দেখা দিয়েছিল, যা মেরামত করতেই। গন্ডগোল? কিসের গন্ডগোল? তেমন কিছু নয়, ওই মেশিন সংক্রান্ত, যা ঠিক করাই এখানকার লোকজনের পক্ষে সম্ভব ছিল না। ও অর্ঘ্য, আই এম ভেরি সরি। মা বাবা আমাকে না জিজ্ঞাসা করে তোমাকে কথা দিয়ে ফেলেছে। তুমি তো জানো ছোটবেলা থেকে আমি জানি তো, আর জানি বলেই তো তোমার উপর কোনো জোর করতে চাইনি বন্যী শিখা। জানো তো তোমায় দেখে না মাঝে মাঝে আমার খুব বিস্ময় লাগে। বিস্ময়? কিসের বিস্ময়? সকালে ফুলের বনের মধ্যে দিয়ে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। এই রাঙামাটিতে তুমি সেই আচমকা আলো। আচ্ছা বন্যী শিখা, তুমি এই কয়লা খাদানের ব্যাপারে ঠিক কি ভাবো? অবাক হয়ে দেখি জানো অর্ঘ্য, গোটা রাঙামাটি অঞ্চলটা মাটির ভিতরে মাথা ঢুকিয়ে অন্ধকার হাঁটতে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুঁজে আমাদের শ্রমিকরা যে যক্ষের ধন খুঁজে আনছে, সে যে অনেক যুগের মরা ধন, এই পৃথিবী তার উপরে কবর চাপা দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। হিড়ের তলে তল বেতলকে মধ্যে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। কিছু বললে? না, জানো তো তোমার মুখে এইসব প্রাকৃতিক বর্ণনা শুনতে খুব ভালো লাগে। তুমি আমার ফাঁকা সময়ের সন্ধ্যা তারাটি। তোমায় দেখে না আমার ভালোবাসার ডানা চঞ্চল হয়ে ওঠে। আচ্ছা, তখন আমাকে তোমার খুব ভয়ঙ্কর লাগে, তাই না বন্যী শিখা? দূর, ভয়ঙ্কর লাগবে কেন? তুমি কি মুখের উপর কোনো মুখোশ চাপিয়ে রেখে এসেছো নাকি? আর তাও যদি আসো, তাহলেও আমার ভয় লাগবে না, কারণ মুখ থেকে মুখোশ টেনে খুলে নিতে আমার বড্ড ভালো। কি বললে? মাঝে মাঝে আমাকেও ভয় করে, তাহলে কি বলো? সত্যি ছোটবেলার সেই দুষ্টু বুদ্ধিগুলো তোমার মাথা থেকে এখনো গেল না দেখছি। আরো অনেক কিছু আমার মাথা থেকে যায়নি অর্ঘ্য। তাহলে এই মরা ধনের মাঝে আবার কেন ফিরে এলে বন্যী শিখা? কি জানি, অদৃষ্টের লিখন কি খণ্ডাতে পারে বলো তো? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো,
মাঝে মাঝে আমার মনে হয় ওই বিধাতার আমাকে নিয়ে অন্য কোনো প্ল্যান আছে। এই মরাধনকে জ্যান্ত করার প্ল্যান। যক্ষ পরিগ্রহণ লাগা পড়ে এসে নিজে জ্যান্ত নয়, কাউকে জ্যান্ত থাকতেও দেয় না। তাহলে তাহলে আমার এই রাঙামাটিতে ফিরে এসে আমি কোনো ভুল করিনি, কি বলো? আচ্ছা, তোমার ভয় করে না? আগুন কখনো কয়লাকে দেখে ভয় পায় না অর্ঘ, বরং কয়লা আগুনকে দেখে পুড়ে যাওয়ার ভয় পায়। ভয় শব্দটা জীবন থেকে বহুদিন আগে মুছে ফেলেছি। ছোটবেলায় খুব ভয় করতো জানো, যখন যখন আমার অতি আধুনিকা বাবা মা রাতের পর রাত পার্টিতে গেস্ট অ্যাটেন্ড করতে ব্যস্ত থাকতো। আমার আমার ওই বিশাল ঘরটায় সারাটা রাত একা একা থাকতে বড্ড ভয় করতো জানো তো। জানলা দিয়ে বাইরের দিকে তাকালেই মনে হতো দূরের ওই গাছটা থেকে একটা হাত বোধহয় এক্ষুনি লম্বা হতে হতে জানলা দিয়ে এসে গলে আমার গলাটা চেপে ধরবে। ভয়ে তো বন্ধ হয়ে আসতো আমার। লেপের তলায় মুড়ি দিয়ে চোখ মুছে শুয়ে থাকতাম আমি, কেমে নিয়ে উঠতাম। তারপর ভয় পেতে পেতে একদিন ওই ভয়টাকে হাতের মুঠোয় করে নিলাম। সেই দিন থেকে বুঝেছি ওই দম বন্ধ করা একাকিত্ব আমার দুর্বলতা নয় অর্ঘ, আমার শক্তি। আর সেই দিন থেকে ভয়ের সাথে একটা খেলায় মেতেছি অর্ঘ। আর আজ এই রাঙামাটিতে এসে একটা নতুন খেলা খেলতে। খেলা? কি খেলা শুরু করতে চাইছো তুমি? যে খেলাই হোক না কেন, বন্ধু হয়ে তুমি আমার পাশে থাকবে তো? নিশ্চয়ই থাকবো বনিশিখা। চিরজীবনের বন্ধুত্বের প্রতিজ্ঞা তোমার সাথে ছেড়ে যাই কি করে? কিন্তু বনিশিখা, যেদিন তোমার খেলা আমি বুঝতে শুরু করবো, সেদিন থেকে না হয় আমার বন্ধুত্বের আসল রূপের সন্ধানটা দেব। আসল রূপ। আজ তাহলে চলি, খেলাটা শুরু হোক তাহলে। টাটা টাটা। খেলাটা শুরু হবে না, শুরু করেই দিয়েছি। এখন শুধু একটা করে পাশার দান ফেলার অপেক্ষা। আর এই খেলায় তোমার মতো খেলোয়াড়কে যে আমার বড় প্রয়োজন অর্ঘ বাবু। এই রাঙামাটিতে পা দিয়ে যে বারুদ পোড়া গন্ধ আমি পেয়েছি, মন বলছে সেটা খুব একটা সুবিধে নয়। গন্ডগোল তো কিছু একটা আছেই। আর সেই গন্ডগোলের কেন্দ্রবিন্দুটাকে আমাকে যে খুব শিগগিরই খুঁজে বার করতেই হবে, না হলে যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস। হ্যালো, হ্যাঁ বলছি। কি বলেন? আচ্ছা বেশ, আপনি রাখুন, আমি দেখছি। বুঝবে পরে রাজা তুমি কি খেল দেখায় এই অন্তর্যামী। পাশার দানটা ফেলবো যবে, রাজা তোমায় মরতে হবে। প্রজার হাতে রাজার দড়ি, গুঁজবে তোমার জারি জারি। দেব যেদিন দড়িতে টান, রাজা তুমি খান খান, রাজা তুমি খান খান, রাজা তুমি। রাজা আসছে। তোমাদের সকলের জন্য মহাভোজনে রাজা আসছে। জন্মের মতো ভোজ খাইয়ে কঠিন শৃঙ্খলা আবদ্ধ করতে রাজা আসছে। দীর্ঘদিন ধরে অভুক্ত ক্ষুধার্ত কুকুরেরা আজ জড়ো হবে এই ময়দানে। যারা রাজার এক ঝলক দেখা পাওয়ার আশায় তার ছড়ানো ভোজের টুকরোগুলো মরা হাগুড়ের মতো চিবিয়ে চিবিয়ে খাওয়ার লোভে আসবে, সবাই আসবে। উৎসব হবে, উৎসব। কাঙাল ভোজন উৎসব। হে দেশের অভুক্ত মানুষ, আর যতটা পারো পেট ভরে খেয়ে নাও। এই যে তোমাদের শত শত জন্মের পুণ্যের ফল গো, খাও 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 খাও, পেট ভরে খাও, পেট ভরে খাও। জাগতে রাহো, জাগতে রাহো।
আজ এই রাঙামাটিতে নতুন সূর্য ওটা দেখবো বলে। বহু বছর পর রাঙামাটিতে আনন্দ উৎসব হতে চলেছে। আমার যে কি আনন্দ হচ্ছে না। এই আনন্দের মাঝে যে লুকিয়ে থাকে দুঃখের আওয়াজ। এসব তুমি কি বলছো মা? আমি ঠিক বলছি রে মা, আমার মুখ সাজিচ্ছে না। তুই যাসনি, সেখানে যাসনি মা। ও মামা শোনো না, জ্ঞান হওয়ার পর রাঙামাটিতে এই প্রথম আমি আনন্দ উৎসব দেখতে চলেছি, সেটাও দেখতে যাবো না? যাবি না, কারণ আমি চাই না চ্যাটার্জিদের কোনো আনন্দ উৎসবে তুই অংশগ্রহণ করিস। চ্যাটার্জিদের উপর আপনার আসল রাগের কারণে কি জানতে পারি দিদিমণি? কে? আমি ধলেশ্বর ঢালি। কিছু টাকা হবে, পকেটটা না বড্ড খালি। আপনি এখানে কি প্রয়োজনে এসেছেন অফিসার? তাহলে আসল কথাটা বলেই ফেলি, আপনাকে এই পাঠশালাটা বন্ধ করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ গজেন্দ্র সাহেব আপনার সাথে করতে চাইছে আরি। আপনি ভুল করছেন অফিসার। স্বর্গীয় নগেন্দ্রনাথ চ্যাটার্জি আমার স্বর্গীয় স্বামীকে প্রথমেই পাঠশালাটা পড়ানোর জন্য দিলেও পরে এটা দান করেছিলেন। মুখে মুখে দান করলেই তো সেই দান আপনার একান্তভাবে নিজের হয়ে যাবে এমনটা তো নয়। তাছাড়া এই পাঠশালায় রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্ম চলছে, খবর আছে। অফিসার! চিৎকার করে সত্যটাকে তার মিথ্যে বলে প্রমাণ করতে পারবেন না, কারণ আপনি যে বারুদ নামক আগন্তুককে আপনার বাড়িতে আশ্রয় দিয়ে এই সমস্ত অসামাজিক কাজকর্ম চালাচ্ছেন সেটা আমার খুব ভালোভাবেই জানা। তাই আজ আপনার পাঠশালায় দিলাম হানা। তাই কাজটা করার জন্য আপনার ওই খালি পকেটটার মধ্যে কত টাকা ঢুকলো অফিসার? ভুল করছেন, আপনি ভুল করছেন অফিসার। আপনাদের ওই গজেন্দ্রনাথ চ্যাটার্জি আমার অসামাজিক কাজকর্ম নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা আমার সামাজিক কাজকর্ম নিয়ে। উনি খুব ভালোভাবে জানেন এই রাঙামাটি অঞ্চলের মানুষগুলো যদি শিক্ষার আলোয় আলোকিত হয় তাহলে আপনাদের ওই রাজার সিংহাসন একটু হলেও টালমল করবে। যে আশাই মনে চাষা, আপনার আশায় জল পড়ে গেছে দিদিমণি। তাই দুদিন আপনাকে সময় দিলাম, পাঠশালাটা বন্ধ করুন। না হলে কি করবেন আপনি? আমাদেরকে পাঠশালার সাথে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন বুঝি? দরকার হলে তাই করব। আমার নাম ঢোলেশ্বর ঢালি, কিছু টাকা হবে, পকেটটা না বড্ড খালি। আপনাদের মতন বড় লোকই চামচাদের কাছ থেকে না এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না, বুঝলেন? ঢোলেশ্বর ঢালি। এই কেবে তুই? অধর্মেতে ধর্ম আমি, পাপের চোখে পুণ্য, অত্যাচারী ধ্বংসতে আমি কলির অভিমন্য। ও বারুদ, ঠিক ধরেছেন। তবে নারীদের উপর অত্যাচার করে নিজের পৌরুষত্ব জাহির করবার ইচ্ছেটা আমার মন থেকে মুছে ফেলুন স্যার। কারণ নারীরা যদি একবার ঘুরে দাঁড়ায় না, তাহলে আপনার মতো পুরুষদের পৌরুষত্বের অভিধানে ওই পুংসক শব্দের পূর্বে নযুক্ত শব্দের অর্থটা বড্ড তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। তখন নিজেকে আয়নার সামনে দেখতে ভালো লাগবে তো স্যার। নপুংসক হয়ে আয়নার সামনে আমাকে কিরকম দেখতে লাগবে সেটা তো জেলে বসেই জানতে পারবে চাঁদু। কেন? জেলটাকে আপনার দাদু যে যখন তখন যাকে খুশি সেখানে নিয়ে গিয়ে আপনি অতিথি আপ্যায়ন করবেন? আপ্যায়নটা তোমাকে কিভাবে করব সেটা জেলে গেলেই জানতে পারবে। আপনি কোন অপরাধে বারুদকে অ্যারেস্ট করবেন অফিসার? দুটো অপরাধ। প্রথম অপরাধ এমএলএ সাহেবের ছেলেদের মেরে হাসপাতালে পাঠানোর জন্য, আর দ্বিতীয় অপরাধ বিনা নাগরিকত্বে এই রাঙামাটিতে আগন্তুক হয়ে ঘুরে বেড়াবার জন্যে। প্রথমত আমি যে ওদের মেরেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে স্যার? কারণ মুখের কথায় তার প্রমাণ হয় না, তার জন্য পাকাপোক্ত প্রমাণের প্রয়োজন। আর দ্বিতীয়ত আমি এদেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করবে আমার এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। ধরুন ভোটার কার্ড কোথায়? আধার কার্ড কোথায়? প্যান কার্ড কোথায়? আপনি কি করলেন অফিসার? আপনি বারুদের নাগরিকত্বের প্রমাণগুলো ছেড়ে ফেলে দিলেন অফিসার। আপনি ভুল বলছেন দিদিমণি, আপনি ভুল বলছেন। আমি যে বারুদের নাগরিকত্বের প্রমাণগুলো ছিঁড়ে ফেলেছি তার কি কোনো প্রমাণ আছে? না না না, মুখের কথায় কি প্রমাণ হয় যে বারুদের নাগরিকত্বের প্রমাণ আমি ছিঁড়ে ফেলেছি? তার জন্য পাকাপোক্ত প্রমাণের প্রয়োজন হয়। তাই চলো বারুদ কদিন জেলের হাওয়া খেসবে চলো। সত্যি স্যার, এতদিন ধরে জানতাম পকেটে ছুরি কাছি নিয়ে তারাই ঘুরে বেড়ায় যাদের অন্যের পকেটের প্রতি ভালোবাসা থাকে। তা পুলিশের পেশার সাথে সাথে আপনি পকেট মারির পেশাটা এত সুন্দরভাবে ব্যালেন্স করছেন না, আপনাকে একটা স্যালিউট না জানিয়ে পারছি না স্যার। স্যালিউট স্যার, স্যালিউট। চলুন। হ্যাঁ, তবে যাওয়ার আগে আপনাকে একটা ধন্যবাদও জানতে চাই। ধন্যবাদ? হ্যাঁ ধন্যবাদ। আসলে যেগুলোকে কেটে ফেলে আজ আপনি আমাকে অ্যারেস্ট করলেন স্যার, সেগুলো আজ আমি নিজেই কেটে ফেলে দিতাম স্যার। আমার কাজের সুবিধা করবার জন্য বুঝি? না স্যার, আসলে প্যান কার্ডের নাম আধার কার্ডের ঠিকানা আর ভোটার কার্ডের জন্ম তারিখটা ভুল ছিল তো, তাই সংশোধন করা নতুন কার্ডগুলো কিছুদিন আগেই আমি পেয়েছি। তাই ফেলনা কার্ডগুলো ফেলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দরকার হলে বলবেন, আসলগুলো জেরক্স কপি আমি থানায় গিয়ে দিয়ে আসবো স্যার। আমাকে চড় মারলি? কে বলেছে আমি আপনাকে চড় মারলাম? দেখুন মুখের কথায় কিন্তু প্রমাণ হয় না যে আমি আপনাকে চড় মারলাম, তার জন্য পাকাপোক্ত প্রমাণের প্রয়োজন। দিদিমণি, দিদিমণি এটা কি হলো? কোথায় কি হলো? আমি কিছু দেখিনি। ষড়যন্ত্র, আমার সঙ্গে ষড়যন্ত্র। ঠিক আছে, আমার নাম ঢোলেশ্বর ঢালি, এই পাঠশালাটা আমি বন্ধ করবো কালি, এই আমি বলে গেলাম। চলে স্যার।
সারা খালি খালি জ্বর মারছে, খালি খালি জ্বর মারছে। এক লাঠি। এই যা। সত্যি আপনাদের এই রাঙামাটি অঞ্চলে সব ভিন্ন ভিন্ন ধারার মানুষ। হ্যাঁ, জাগে জাগে জাগে। এ দেখ, এ দেখ, এ দেখ বোন, আমি তোর জন্য কি এনেছি। শাড়ি। বারো এদিকে শোনো, দাঁড়াও। এতগুলো টাকা খরচ করতে গেলে কেন? এ আপনি কি বলছেন মাসিমা, কি বলছেন? কত বছর বাদে আমি ভাইফোঁটার স্বাদ পেয়েছি। সেদিন তো বোনকে আমি কিছুই দিতে পারিনি, তাই ভাবলাম যাই বোনের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি। ওই আনন্দ উৎসবে পড়ে যাবে। কিরে বোন, তোর পছন্দ হয়েছে তো? বোন পছন্দ হয়েছে তো? খুব 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 পছন্দ হয়েছে দাদা। আমি তোমাকে দাদা ভাই বলে ডাকতে পারি? দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো দাদা ভাই? দূর পাগলি, তোদের ছেড়ে কোথায় যাই বলতো? ভালোবাসার শিকড়টাকে ছিঁড়ে চলে যাওয়া যে কি কষ্টের তা আমি জানি যে বোন, আমি জানি। কিন্তু জানিস, মাঝে মাঝে আমার বড্ড ভয় করে। এত সুখ আমার কপালে সইবে তো? দাদা ভাই, আমি সুখের ঘরে বেঁধেছি আজ মনের ঠিকানা। আমি দুঃখের সাথে হেঁটেছি খুশি অজানা। যদি পেতাম এমন ভালোবাসা শৈশবে আমার, তবে জীবন আমার ধন্য হতো, ধন্য জন্ম আমার। আমি সুখের ঘরে বেঁধেছি আজ মনের ঠিকানা। বোনের মুখে হাসি আজ স্বপ্ন পুঁতে চাই। মায়ের হাতে ছোঁয়াই আমি স্বর্গ খুঁজে পাই। বোনের মুখে হাসি আজ স্বপ্ন পুঁতে চাই। মায়ের হাতে ছোঁয়াই আমি স্বর্গ খুঁজে পাই। যদি আসো ঝড় বা তুফান, ডরবো না আর কেউ, তবে একসাথে বাঁধবো মোরা হারানো সেই সুর। আমি সুখের ঘরে বেঁধেছি আজ মনের ঠিকানা। আমি দুঃখের সাথে কেটেছি বন্ধু, কি হয়েছে? কি হয়েছে কি? সর্বনাশ হয়ে গেছে বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? আনন্দ উৎসবের প্রতিবাদে বিশ্বকাপ বড় ময়দানে গিয়েছিল, আর সেখানে বিশ্বকাপকে একাবে ওর ওই প্রতিবাদের জন্য এমএলএ উপেন্দ্রনাথ চ্যাটার্জি আর ওর চেলারা মিলে বিশ্বকাপকে তুলে নিয়ে গেছে। কোথায় তুলে নিয়ে গেছে? কালীমাই মন্দিরের পিছনের জঙ্গলে। কাকে ওরা এত মেরেছে কাকার কথা বলতে পারছে না। টাকা এখন কোথায়? পাশে হাসপাতালে ভর্তি করছি। কাকা যদি কিছু হয়ে যায়। না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এবার যা হবার ওই চ্যাটার্জি পরিবার আর তার চালাতে হবে। ওরা বারুদকে দূর থেকে জড় পদার্থ ভেবে ভুল করে ফেলেছে, কিন্তু ভুলে গেছে সেখানে যদি এক চিলতে আগুন পড়ে যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। চল কিশোর, চল, অনেক হয়েছে আর নয়। এবার সামনাসামনি ময়দানে নামবার সময় এসেছে। চল কিশোর, চল। না না মাসিমা, না, আজ আমাকে আটকাবেন না মাসিমা, আজ আমাকে আটকাবেন না। এই রাঙামাটিকে করার প্রতিজ্ঞার প্রথম লড়াইটা আমি লড়তে যাচ্ছি। আমায় আশীর্বাদ করুন, আমায় আশীর্বাদ করুন। এই যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি, অন্যায় ধ্বংসলীলায় আমি যেন ন্যায়ের বিজয় ডঙ্কা বাজাতে পারি। রবি ঠাকুরের পাতায় বিশ্ববকুলের প্রতিবাদ ব্যর্থ যায়নি, আর এখানেও যাবে না। চল কিশোর, চল। জাগতে রহো, জাগতে রহো। আসুন ম্যাডাম, আসুন আসুন। এই রাঙামাটি অঞ্চলে আনন্দ উৎসব মেলার আয়োজন করার জন্য আমি সকলের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার, নমস্কার আমার লড়াকু কর্মী ভাই বোনরা।
বিগত 40 বছর ধরে এই রাঙামাটিতে চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেড আপনাদের সহযোগিতায় সততার সাথে কাজ করে এসেছে। আর গর্বের বিষয় এই যে কয়লা উৎপাদন আর রপ্তানিতে রাঙামাটি এবছর প্রথম স্থান অধিকার করেছে। তাই আমি বর্ণিশিখা চ্যাটার্জি আপনাদের সঙ্গে এই সকল আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই আনন্দ মেলার উৎসব আয়োজন করেছি। কথা দিচ্ছি হাতে হাত আর কাঁধে কাঁধ রেখে এই রাঙামাটিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো আমরা। হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বোধ হয় মিথ্যে প্রতিশ্রুতি দিতে হয়, তাই না ম্যাডাম? হু আর ইউ? কে তুমি? মানুষ যার মধ্যে মান আর হুঁশের ভাগটা আপনাদের মতো বড় লোকদের থেকে একটু বেশি মাত্রাতেই রয়েছে। What? হ্যাঁ তাই তো আপনার এই আনন্দ উৎসবে আপনাকে কিছু ভেট দিতে এলাম। কিশোর, আই দেওয়ার জন্য তৈরি। ভেট দিবি? কি ও কথা আছে তোদের যে বন্ডিসিকা ম্যাডামকে ভেট? অফিসার, ও কি বলতে চাইছে শুনতে দিন। চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেডের একমাত্র মালিক বন্ডিশিখা চ্যাটার্জির চোখে চোখ রেখে কথা বলার সাহসও পেল কোথা থেকে সেটা একটু বুঝতে দিন। সত্যের পথ ধরে চলা আর ধর্মকে নিয়ে বেঁচে থাকা মানুষদের জীবনে সাহসের কোনো অভাব হয় না ম্যাডাম, তাই তারা চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় না। আমি চাই না কেউ আমাকে ভয় পাক, কিন্তু আমার সামনে কেউ ঔদ্ধত্য দেখালে সেটা আমি মেনেও নিই না। সত্যি আর মিথ্যের ফারাক করার বুদ্ধি আমার যথেষ্ট আছে। তা দেখি কি আনা হয়েছে ওই ঝোলায় আমার জন্য। খুলেই দেখুন ম্যাডাম, তাহলেই বুঝতে পেরে যাবেন। অফিসার, কি এটা একটা বাসি রুটি আর একটা ছেঁড়া কাপড়ের টুকরো ম্যাডাম। তোমরা কি আমার সাথে ইয়ার্কি মারছো নাকি? এ আপনি কি বলছেন ম্যাডাম? আপনি হচ্ছেন এই রাঙামাটি অঞ্চলের মানুষদের মাই বাপ, আপনার সাথে আর কি করবো আমরা? তাই কখনো হয় নাকি? তাহলে এসবের মানেটা কি? মানে আপনি যেমন আপনার প্রতিদিনের ব্যবহারিক জিনিস আর খাদ্য সামগ্রী একদিনের জন্য এই রাঙামাটি অঞ্চলের মানুষদের দান করতে এসেছেন, আমিও ঠিক তেমনি এই রাঙামাটি অঞ্চলের মানুষদের প্রতিদিনের ব্যবহারিক জিনিস আর খাদ্য সামগ্রী একদিনের জন্য এদের সকলের হয়ে আপনাকে দান করতে এসেছি। এই তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছিস। সকাল সকাল চরের হিসেবটাও তাড়াতাড়ি ভুলে গেলেন অফিসার। আপনার দুঃসাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি করবো বলুন তো ম্যাডাম, আপনার মতো তার সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি, তাই ওই দুঃসাহস নামক শব্দের তাৎপর্যটা আমার জীবনে একটু বেশি মাত্রাতেই রয়েছে। কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমাদের কোম্পানি তার শ্রমিকদের এই অবস্থায় রেখেছে, তাই তো? প্রমাণ করতে চাইছেন না ম্যাডাম, এটাই সত্যি। যা বলছে সব মিথ্যে ম্যাডাম, ওর কথা আপনি বিশ্বাস করবেন না। মিথ্যে যদি বলে থাকি তাহলে একটা প্রশ্নের উত্তর দিত। ওনার দাদা এমএলএ উপেন্দ্রনাথ চ্যাটার্জি বিশু পাগলের মতো একজন মানসিক ভারসাম্যহীন নিরীহ মানুষকে মেরে তার মুখটা বন্ধ করতে গেল কেন? বিশু পাগল? কে বিশু পাগল? এই মিথ্যে দুনিয়ায় দাঁড়িয়ে থাকা এক সত্যের প্রতিবিম্ব, এই রাঙামাটি অঞ্চলের এক সত্য প্রতিবাদ, যে কিনা আপনার দাদা চোখ রাঙানোকে দিয়ে সত্যের জয়গান করতে ভয় পায় না। আর আজ যাতে বিশু কাকা আপনার মুখোমুখি না হতে পারে তার জন্য তাকে মেরে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাডাম। আমি কি শুনছি অফিসার? আমি তো ভেবেছিলাম আমার অবর্তমানে রাঙামাটির লোকজন সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু এরা যা বলছে তাতে করে তো মনে হচ্ছে আমি সম্পূর্ণ ভুল ছিলাম। ম্যাডাম, এই কথাগুলো বলবো বলেই ভেবেছিলেন, তাই না? বন্ডিশিখা চ্যাটার্জি কোনো নরম মাটির পুতুল নয় যে তাকে যে কেউ এসে যখন তখন যেমন তেমন শেপ দিয়ে দিতে পারবে। ছোটবেলা থেকে আগুনে পুড়ে পুড়ে একটা শক্ত ধাতুতে পরিণত হয়েছি। একে টলানো যে একটু মুশকিল আছে মিস্টার। বিনা প্রমাণে তুমি আমার কোম্পানি আর তার লোকজনকে নিয়ে মিথ্যে অপবাদ দিয়ে যাবে, আর তা আমি মুখ বুঝে মেনে নেব কি করে? আমি অনুমান করেছিলাম যে আপনি মানতে পারবেন না, কারণ সত্য অনুসন্ধান করবার ক্ষমতা যে আপনার কোনো কালেই ছিল না। কি বলতে চাইছেনটা কি? বেশি কিছু না, তবে একটা কথাই বলবো ম্যাডাম, অন্যায়কে প্রশ্রয় দিয়ে আড়াল করবার চেষ্টা করবেন না, নাহলে দেখবেন ভবিষ্যতে একদিন সেই জালে আপনি জড়িয়ে পড়েছেন, আর সেদিন সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসার ক্ষমতা আপনার থাকবে না। আমাকে এই অযাচিত উপদেশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার একটা বদ অভ্যেস আছে জানেন তো। আমি না কথা বলতে ভালোবাসি না, কাজ করতে পছন্দ করি। অফিসার, আপনি আপনার লোকজনদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখুন তারা যেন আমার এই আনন্দ মেলায় চোখ কান খোলা রেখে কাজ করে, যাতে করে কেউ কোনো গন্ডগোল বাঁধানোর সুযোগ না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, আমরা কাউকে কোনো গন্ডগোল করতে দেব না। বেশ, আর যে খাদ্য আর বস্ত্র আমি বিতরণের জন্য এনেছি ওগুলো বিতরণ করে আমার গাড়িটা একটু পাঠিয়ে দেবেন প্লিজ। আসুন। নিশ্চয় ম্যাডাম, চলি। তুমি তো বোধহয় আমাদের কয়লা খাদানেরই শ্রমিক, তাই না কিশোর? হ্যাঁ ম্যাডাম। আগন্তুকের সঙ্গে বন্ধুত্ব করে নিজের পেটে লাথি মারতে চাইছো? ভুল করো না। যে কোম্পানি তোমাদের এত বছর ধরে দেখাশোনা করেছে, লালন পালন করেছে, তার গায়ে কালি ছেটাচ্ছ কেন? না আসলে ম্যাডাম, প্রথম ভুল আমি সবার ক্ষমা করে দিই। যাও, ওই ঝোলাটা নিয়ে বাড়ি যাও। কিন্তু ম্যাডাম,
প্রতিবাদ প্রতিবাদ দানা বাঁধবার আগেই মুখ থুবড়ে পড়ে গেল, তাই না বারুদ বাবু? তার মানে আপনি আমার নামটাও জানেন দেখছি। শুধু নামটা কেন, আরো অনেক কিছু জানি। শুধু আপনার এখানে আসার আসল কারণটুকু বুঝতে পারছি না। আপনার চাওয়া পাওয়ার হিসেবটা আমায় বলতে পারেন? মিটিয়ে দেব। আমার চাওয়া পাওয়ার হিসেব মেটাতে গেলে আপনাকে যে দেউলিয়া হয়ে যেতে হবে ম্যাডাম। বন্যশিখা চ্যাটার্জিকে দেউলিয়া করবেন আপনি? কোনো মহৎ কার্য সাধনের জন্য এই সমস্ত ছোট ছোট বাধাকে টপকে যেতে না আমার বিন্দুমাত্র সময় লাগে না। মহৎ কাজ? কোনটা মহৎ কাজ? কোনটা আপনি মহৎ কাজ বলছেন? নিজেদের কার্য সিদ্ধির জন্য আপনার কোম্পানি শ্রমিকদের উপর যে অত্যাচার চালায় সেটা মহৎ কাজ? টিম টিম করে বেঁচে থাকা এই রাঙামাটি অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ওই পাঠশালাটাকে গায়ের জোরে তুলে দেওয়ার চেষ্টা করাটা মহৎ কাজ? কি অত্যাচার করে আমাদের কোম্পানি? শ্রমিকরা কাজ করে আর তারা তার ন্যায্য বেতন পায়? না না ম্যাডাম না, আপনার কোম্পানি কোনোদিনই শ্রমিকদের ন্যায্য বেতন দেয়নি। আর যেটুকু টাকা তারা পায় সেটাও তারা নিজেদের জন্য রাখতে পারে না, কারণ সেখান থেকে কিছুটা অংশ যায় ওই এমএলএর পার্টি ফান্ডে আর কিছুটা যায় ওই ঢোলের শট ঢালির প্যান্টের পকেটে। তারা টাকাটা দেয় কেন? না দিলেই তো পারে। আপনার কি মনে হয় ম্যাডাম তাদের এই রক্ত জল করা পরিশ্রমের অর্থটা তারা ইচ্ছে করে তাদের দেয়? না ম্যাডাম না, এই টাকাটা যদি এমএলএর অফিসারকে তারা না দেয় তাহলে আপনাদের শ্রমিকদের এই রাঙামাটিতে থাকাটা দায় হয়ে যাবে। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ সঙ্গে থাকলে আপনার কাছে আসতে যাবো কেন ম্যাডাম? অত্যাচারীদের মেরে গুড়িয়ে দেওয়ার জন্য বারুদের এই দুটো হাত যথেষ্ট। কি দোষ করেছে বলুন তো? কি দোষ করেছে পাঠশালার ওই বাচ্চা বাচ্চা শিশুগুলো? কেন ওই পাঠশালাটাকে তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কারা করছে এই কাজ? সেটা আপনার পরিবারের মানুষদের গিয়ে জিজ্ঞাসা করুন, তাহলে সঠিক উত্তরটা পেয়ে যাবেন। আমার পরিবার কখনো এরকম কোনো কাজ করতেই পারে না, কারণ গায়ের ওই পাঠশালা তো আমার পরিবারেরই তৈরি, নিজেদের তৈরি জিনিস নিজেরাই ভেঙে ফেলবো। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না বারুদ বাবু? আকাশের দিকে তাকিয়ে মাটির বাস্তবতা কল্পনা করছেন? রাজপ্রাসাদে থেকে গরিব মানুষদের ভালো করা যায় না ম্যাডাম, তার জন্য তাদের কাছে আসতে হয়, তাদের সাথে বাস করতে হয়, না হলে তাদের বাস্তব জীবন সম্বন্ধে আপনার ধারণাগুলো যে অলিক কল্পনা ছাড়া আর কিছুই হবে না। আমি কল্পনা জগতে বাস করতে ভালোবাসি না বারুদ বাবু। নিজের মানুষদের কিভাবে ভালো রাখতে হয় সেই শিক্ষা অন্তত আমার আছে। প্রয়োজন হলে আমি অন্তত ওই আকাশ থেকে মাটিতে নামতে না দ্বিধাবোধ করব না। এসব নয় গল্পের পাতায় লেখা কিছু সংলাপ মাত্র, বাস্তবটা বড্ড কঠিন ম্যাডাম। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন নাকি? না ম্যাডাম, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, কারণ আমি আপনাকে হারাতে চাই না। আমি জানি যে নারীরা মায়ের জাত হয়, আর তাই ভেবেছিলাম আপনার ভেতর ওই নারী সুলভ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার চিহ্নগুলোকে খুব স্পষ্টভাবে দেখতে পাবো। তা কি দেখলেন আমার মধ্যে? সবটাই আছে, তবে একটা শক্ত পাথর দিয়ে চাপা দেওয়া। চিন্তা করবেন না পাথর, এই পাথর কিন্তু একদিন না একদিন আমি ভাঙবই। তাকে ধরব বলে উড়তে চেয়েছি আকাশে। আমি শুনেছি আপনি নাকি খুব প্রকৃতিপ্রেমী মানুষ। তা যারা প্রকৃতিকে এতটা ভালোবাসতে পারে তারা নিজের লোকেদের ভালো রাখতে পারবে না, এটা তো আমি বিশ্বাসই করি না। আমার প্রতি এত কনফিডেন্স পেলেন কোত্থেকে? কতটুকু চেনেন আমায় আপনি? যদি বলি আপনার থেকেও বেশি। তার স্বপ্নগুলো কে সত্যি করে ভেসে যাব ওই বাতাসে। এই রাঙামাটিকে আপনি অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন আমার বিশ্বাস। হ্যাঁ, একদিনের জন্য হলেও আপনি এই রাঙামাটি অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাকে ধরব বলে উড়তে চেয়েছি আকাশে। তার স্বপ্নগুলো কে সত্যি
ভেসে যাব। কি বলে গেল? কি বলে গেল ওই ছেলেটা? ও বলে গেল ওনাকে ওনাকে আমার থেকেও আমাকে বেশি চেনে। কেন বললো এরকম কথা? আর আর ওর ওই গানটা আমি কোথায় শুনেছি? খুব চেনা কারোর গলায় গানটা আমি শুনেছি। কি জানো গানটার কথাগুলো কি জানো? তারপর যেন কি গানটার কথাগুলো কি যেন কথা মেঘমালিকা তাকে ধরবো বলে উড়তে চেয়েছে আকাশে, তার স্বপ্নগুলো সত্যি করে ভেসে যাব ওই বাতাসে। এক মেঘমালিকা তাকে ধরবো বলে উড়তে চেয়েছে আকাশে, তার স্বপ্নগুলো সত্যি করে ভেসে যাব ওই বাতাসে। এই গানটা আমি কোথায় শুনেছি? কি যেন তারপরের কথাগুলো কি জানো? পাহাড় নদী ঘুরে হব বলে নিরুদ্দেশ, পাহাড় নদী ঘুরে আমি হব বলে নিরুদ্দেশ। তোমার সাথে খুঁজে নেব স্বপ্নের এক দেশ। এক মেঘমালিকা তাকে ধরবো বলে উড়তে। গানটা আমি কোথায় শুনেছি? কেন এরকম হচ্ছে গানটা শোনার পর থেকে আমার মুখটার ভেতরে? কেন মনে হচ্ছে আমি যেন একটা অচেনা গহ্বরের মধ্যে ঢুকে যাচ্ছি? কি আছে ওই ছেলেটার কথায়? কি আছে? কে ওই কি হলো? এত গন্ডগোল কিসে? কি হয়েছে অফিসার? এত চেঁচামেচি কেন হচ্ছে? আপনার আনা খাবার খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এখন কি হবে ম্যাডাম? কি বলছেনটা কি? হে, কি করে সম্ভব? সবাই বলছে ওই খাবারে নাকি বিষ ছিল। বিষ? না, কিছুতেই হতে পারে না। কে মিশিয়েছে ওই খাবারে বিষ? কে? আপনার শত্রু ছাড়া এমন কাজ আর কে করতে পারে ম্যাডাম? আমার বিশ্বাস এ কাজ একজনই করতে পারে। কে? বারুদ। গজেন্দ্রনাথ, স্নেহলতা ব্যানার্জি তার পাঠশালার খবর কি? 2 দিন সময় দিয়েছি, না শুনলে ভেঙে গুড়িয়ে দেবো পাঠশালা। পাঠশালা ভেঙে গুড়ানোর আগে ওই বারুদকে ভেঙে গুড়াতে হবে। আর পাঠশালা যদি ভেঙে গুড়াতে না পারিস, তাহলে পরবর্তীকালে ওই পাঠশালা থেকে শত শত বারুদের উৎপত্তি ঘটবে, আর তারা সম্মিলিত হলে তোদের জিনা হারাম হয়ে যাবে। তুমি কি বলছো অঘোরা? এতেই এত অবাক হলে হবে গজেন্দ্রনাথ? এর থেকে বড় একটা ধাক্কা আসতে চলেছে এই রাঙা মাটিতে, যেটা সামলানো খুব একটা সুবিধার হবে বলে মনে হচ্ছে না। ধাক্কা? কোন ধাক্কার কথা তুমি বলছো অঘোরা? গোপন সূত্রে খবর পাওয়া গেছে ডিপার্টমেন্ট এক আইপিএস অফিসারকে ছদ্মবেশে পাঠিয়েছে এই রাঙা মাটিতে। কারণ তোর কোম্পানিতে চলা সমস্ত রকম অসামাজিক কাজের খবর কেউ পুলিশ ডিপার্টমেন্টের কাছে লিক করে দিয়েছে। না, এই অসম্ভব। এ কাজ কে করতে পারে? এটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হলো আমাদের ওই আইপিএস অফিসারকে খুঁজে বার করতে হবে, যে কিনা বহুরূপী সেজে আমাদের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে। যদি সে বারুদ হয় তাহলে অবশ্যই চুনপুটি বারুদকে
তুমি কি একাই শেষ করে দিতে পারো অঘোরা? অঘোরা যাকে মারবে ভাবে তাকে আত্মারা করে রাখে না গজেন্দ্রনাথ। সমূলে উপরে না! এই কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওই বারুদের পাখা গজানোর অপেক্ষায় আছি। যেদিন উড়তে উড়তে আমার মুঠোর মধ্যে এসে পড়বে, সেদিনই হবে আমার অন্তিম দিন। বন্যী শিকার থেকে নিজেকে আড়াল করতে বারুদি হবে আমার একমাত্র ট্রাম্প কার্ড। মানে 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 আনন্দমেলা বন্যী শিকার সম্মানহানি করবার জন্য ওর খাবারের বিষ বারুদ মেশাইনি, মিশিয়েছিল এই মৃত্যুপুরীর যমরাজ। অঘোরা, তুমি কেন করতে গেলে অঘোরা? কারণ সাপের নেউলে যুদ্ধ বাঁধিয়ে আমি সাপুরে হয়ে পিনি বাজাবো বলে ওরা ওদের শত্রুতা মেটানোর চেষ্টা ব্যস্ত থাকবে, আর সেই সুযোগে আমি আমার কাজগুলোকে হাসিল করে নেব। আর আমার কার্যসিদ্ধি হয়ে গেলে ওদের দুটোকে একসাথে মেরে ফেলতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না। আর সেটা তখনই হবে গজেন্দ্রনাথ, যখন বন্যী শিখা নিজের ইচ্ছায় অর্ঘর গলায় মালা পরাবে। আর কিছুদিনের অপেক্ষা বন্যী শিখা, মালা যে তোমায় পরাতেই হবে, অর্ঘর গলাতেই মালা। সিঁদুর, তারপর তোর বাবাকে আমি আগেই বলেছিলাম বেটা ওই বন্যী শিখাকে লাই দিয়ে মাথায় না তুলতে, কিন্তু শুনলে তো আমার কথা। এখন বোঝো ঠেলা। রাঙামাটিতে পরাক মাত্র বদনের ভাগিদার করলো আমাদের কোম্পানিকে। এইসবের পর নিজেরই ছেড়ে দেওয়া উচিত। ওই চিয়া ছেড়ে দিলে কার কতটা লাভ হবে তা আমি জানি না, তবে এই চ্যাটার্জি পরিবারের উদিত সূর্য যে মুহূর্তেই অস্তা চলে যাবে সেই বিশ্বাস আমার আছে। এই 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 তুই চুপ কর, যত বড় মুখ নেই তত বড় কথা। ওই বন্যী শিখা আসার পর থেকে ও সাহসটা দিন দিন বাড়ছে বেটা। ওর মুখে এবার তালা লাগানোর ব্যবস্থা করতে হবে। আর কজনের মুখে তালা লাগিয়ে নিজেদের অন্যায়গুলো ঢাকা দেওয়ার চেষ্টা করবেন মেম সাহেব? ভুলে যাবেন না, এটা কলিযুগ, এই যুগের পাপের ফল এই যুগেই পেতে হবে। কি বললি কি বলিস শালা ছোট লোক, এত সাহস তোর? আজ আমি তোকে তোর মানসিকতাটা যে ছোট সেটা আমি এই রাঙামাটিতে পা দিয়ে বুঝেছিলাম, কিন্তু সেটা যে এভাবে তলানিতে এসে ঠেকেছে সেটা বুঝলি রে দাদা। বোন 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 শব্দটা তোর মুখে আজকে বড্ড বেমানান ঠেকাচ্ছে। সম্পর্কের মানদণ্ডগুলো তোর কাছে আজকে এতটা নয় পড়ে। কার গায়ে হাত তুলতে যাচ্ছিলিস তুই? সেই মানুষটা যে কিনা ছোটবেলা থেকে আমাদেরকে মুঠোভর্তি ভাত খাইয়ে বড় করে তুলেছে, তার গায়ে। কার গায়ে হাত তুলতে যাচ্ছিলিস দাদা? সেই মানুষটা যে কিনা মা বাবার অবর্তমানে সমস্ত ঝড়ঝাপটাগুলো আমাদের বুক পেতে সামলেছে, তার গায়ে। কার গায়ে হাত তুলতে যাচ্ছিলিস দাদা? সেই মানুষটা যে কিনা ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে, তার গায়ে। ও যা করছে তার জন্য বেতন নিয়েছে, বিনিময় সাথে কিছু করেনি আমাদের জন্য। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের কোনো কথা বলেছিস তাহলে 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 কি করবি তুই? আমার এই 5 আঙুলের জেরক্স কপিটা না আমি এই সুন্দর গালটায় সাজিয়ে দেব। এখনো সময় আছে দাদা, এখনো সময় আছে, শুধরে যা। এমন কোনো কাজ করিস না যাতে যাতে ভবিষ্যতে আমাকে এই ধরনের কোনো কাজ করতে বাধ্য হতে হয়। ভালো মা, বলো মা, তুমি এখনো এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতর ঘরে কেন যাওনি? তুমি 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 যাও তো, তুমি আমার জন্য একটু খাবার করে নিয়ে এসো, যাও। এখনই যাচ্ছি রে মা, কিন্তু আমি তোকে আবারও বলছি রে মা, মাথা ঠান্ডা রাখার চেষ্টা কর। তোর উপর যে আমার অনেক ভরসা রে মা, অনেক ভরসা। আর এই সবটাকে সামলে যাবার জন্য মাথা ঠান্ডা রাখার অত্যন্ত জরুরি, বুঝলি? বুঝলাম তো, সবটা বুঝলাম, সবটা বুঝলাম আমি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তুমি যাও তো, আমার জন্য একটু খাবার নিয়ে এসো, যাও প্লিজ। যাচ্ছি রে যাচ্ছি, আমার পাগলি মাটা। চাকর বাকরদের সামনে নিজের মাকে অপমান করাটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তাই না বন্যী শিখা? মান অপমানের বোধটা তোমাদের যদি এতই তীব্র থাকে মাগো, তাহলে মানুষকে ছোট করে অপমান করে সম্মান পাওয়ার চেষ্টা করো কেন? মুখে বড় বড় কথা বললেই বড় হয়ে যায় না রে বোন, বড় হয়ে যায় না। তার জন্য কাজ করতে হয়, কাজ। আর প্রথম দিন কোম্পানির দায়িত্ব নিয়ে যে খেল তুই দেখালি, তারপরে কোন মুখে তুই এত বড় বড় কথা বলছিস?
ভুলটা তারাই করে দাদা, যারা কাজটা করার চেষ্টা করে। তুই খুব ভালো করে জানিস, তুই খুব ভালো করে জানিস ওই আনন্দ মেলার কাজে আমার কোনো দ্বিচারিতা ছিল না। ওই বিষ মেশানোটা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, আমাকে বদনাম করার চেষ্টা মাত্র। কিন্তু আমার নামও বন্দিশিখা চ্যাটার্জি। অপরাধী যেই হোক না কেন, সে যদি পাতালে গিয়েও লুকিয়ে থাকে না, সেইখান থেকে টেনে বার করে সত্যিটা আমি খুঁজে আনবই। কিন্তু তোমার এই কাজের জন্য আমাদের চ্যাটার্জি পরিবারের যে এত বড় ফেস লস হলো, তার মূল্য কে দেবে বন্দিশিখা? আমার জন্য যদি, আবার এই কাজের জন্য যদি আমার চ্যাটার্জি পরিবারের ফেস লস হয়, বাপি, দেন আই এম ভেরি সরি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যখন আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য বেতন না পায়, তখন কোথায় থাকে তোমাদের মান সম্মানের হিসেব? সারাদিন কয়লা খাদানে কাজ করে যখন ওই মানুষগুলোর কপালে জুটে একটা রুটি আর এক টুকরো ছেঁড়া কাপড়, তখন কোথায় থাকে তোমাদের মান সম্মানের হিসেব? শ্রমিকদের বেতন থেকে টাকা কেটে নিয়ে পার্টি ফান্ডে ফেলে তোমার ছেলে পার্টি ফান্ডের পুঁজি বাড়ায়, তখন কোথায় থাকে তোমাদের মান সম্মানের হিসেব? কি বলতে চাইছো কি তুমি? দুদিন কোম্পানিতে গিয়ে তুমি এত বুঝে গেছো যে বাবা দাদার দিকে আঙুল তুলছো। একটা কথা তুমি মনে রাখো, যারা তোমার কানে কুমন্ত্রণাগুলো দিচ্ছে তারা তোমার কেউ আপন নয়, আমরাই তোমার আপন। তোমরা আমার আপন বলেই তো বাপি, তোমরা আমার আপন বলেই তো তোমাদের করা দুর্নীতির খবরগুলো যখন কানে আসছে না, তখন ওই দুর্নীতির কবলে পড়ে যাওয়া ওই গরিব অসহায় মানুষগুলোর হাহাকার চিৎকার আমার বুকের মধ্যে এসে বাজছে। তারা এখানে চিৎকার করে বলছে, আমরা আর পারছি না, আর পারছি না, বাঁচতে দাও, বাঁচতে দাও আমাদের। গরিব মানুষের চোখের জল আর ফেলিও না বাপি, না হলে ওই গরিব মানুষের চোখের জল ফেলিয়ে যে সুখের স্বর্গ করে আমরা এই স্বপ্নের ইমারত করে বসে আছি না, এই স্বপ্নের ইমারত একদিন নিমেষের হুঙ্কারে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। তাহলে হলো তো, পেলে তো মেয়েকে মানুষ করার প্রতিদান। এটাই তোমার পাওনা ছিল, এটাই। যা তুই আজ করলি তা ভালো করলি না রে বোন, ভালো করলি না। অন্যের কথা নিজেদের লোককে অপমান করছি, বড্ড ভুল করলি, বড্ড ভুল। বাপি, বাপি, আমার কথায় তুমি যদি দুঃখ পেয়ে থাকো, আই এম ভেরি সরি। কি করবো বলো তো, ঘরে বসে বসে মন্ডা মিঠাই খেতে খেতে ওই অসহায় মানুষগুলোর মুখগুলো যে আমার বড্ড মনে পড়ছে। দূর পাগলি মেয়ে, বড়রা যে সবসময় সঠিক বলবে না তো নাও হতে পারে, তবে আজ তোকে আমি কথা দিচ্ছি রে মা, আজ থেকে আমি তোর সব কথা শুনবো। কি এবার খুশি তো? আমাদের কোম্পানির শ্রমিকরা খুশি থাকলেই আমি খুশি। কিন্তু আরেকটা প্রশ্ন, আমাদের এই পাঠশালাটা তুলে দেওয়া হচ্ছে কেন? কারণ আমি চাই না এই রাঙামাটিতে কোনো অসামাজিক কেন্দ্র গড়ে উঠুক। আমার কাছে খবর আছে ওই পাঠশালাতে এখন থেকে দুর্নীতি শুরু হয়েছে। দুর্নীতি? কিন্তু আমি যতদূর জানি স্নেহলতা ব্যানার্জি অত্যন্ত ভালো মানুষ, এই গায়ের মানুষ তাকে খুব ভালোবাসে। তিনি এরকম কোনো কাজ করতে যাবেনই বা কেন? কারণ ওই ভালো মানসিকতাকে হাতিয়ার করেই তো এই রাঙামাটি অঞ্চলের সব সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে চাইছেন ওই স্নেহলতা ব্যানার্জি। অর্ঘ, তুমি এখন এখানে? বনিশিখা, সুসময় তো সকলেই কাছে থাকে, কিন্তু দুঃখের দিনে যারা কাছে থাকে তারাই তো আসল বন্ধু, তাই নয় কি? আমি জানি অর্ঘ, আমি জানি যে তুমি আমার সেই বন্ধু যে ছোটবেলা থেকে আমার সমস্ত হেরে যাওয়াগুলোতে পাশে থেকে ভরসার হাতটা বাড়িয়ে দিয়েছো। তো যে মানুষটা তোর আপদে বিপদে সব সময় তোর সাথে চলার চেষ্টা করে, তাকে জীবন সঙ্গী করে সারা জীবন পথ চলতে তুই এত আপত্তি করছিস কেন রে মা? আমার বিশ্বাস শত আঘাতে ওই তোকে রক্ষা করতে পারবে। এবার তুই দেখ যেটা ভালো বুঝিস। অর্ঘ, অর্ঘ, তোমরা কথা বলো, আমি চলি। অর্ঘ, অর্ঘ, বাপি যা বলছেন আমি সব বুঝতে পারছি জানো তো, কিন্তু কিন্তু বিশ্বাস করো, এখন এই সমস্ত কিছু নিয়ে ভাবার আমার হাতে একদম সময় নেই। হাতে অনেক কাজ বাকি, অনেকগুলো প্রশ্ন যার উত্তর আমাকে খুব শিগগিরই খুঁজে বার করতেই হবে। তোমার ভেতরে জমা প্রশ্নগুলো যে তোমার বিশ্বাসগুলোকে নাড়া দিচ্ছে সেটা আমি জানি বন্নিশিখা, আর সেই বিশ্বাস থেকেই তুমি ওই স্নেহলতা ব্যানার্জির কার্যকলাপের কথাগুলো মেনে নিতে পারছো না, তাই তো? অর্ঘ, তুমি কি করে? আচ্ছা বন্নিশিখা, যে মানুষটা এই রাঙামাটি অঞ্চলে থাকা জাগ্রত কালীমায়ের মন্দিরের প্রধান পুরোহিত হওয়া সত্ত্বেও লোভ সম্বরণ করতে না পেরে মায়ের গায়ের সমস্ত গয়না চুরি করে, তার স্ত্রী যে কোনো রকম অসামাজিক কাজ করতে পারে না, এটা তুমি বিশ্বাস করলে কি করে? কিন্তু এই সমস্ত কাজে তাদের নাম না উঠে আমাদের কোম্পানির নাম কেন উঠছে অর্ঘ? কারণ তুমি তখন অনেকটাই ছোট। কিন্তু বন্নিশিখা, তোমার তো মনে থাকারই কথা, এই যে জাগ্রত কালীমায়ের মন্দির
তোমাদের পরিবারের লোকজনেরাই স্থাপন করেছিল। হ্যাঁ বর্ণিশিকা, তোমাদের পরিবারের লোকজনেরাই তো স্থাপন করেছিল। সেদিন ছিল আর এক আনন্দ উৎসবের দিন। এই রাঙামাটিতে সেদিন উঠেছিল প্রচন্ড ঝড়। রাঙামাটির মানুষ যখন আনন্দে মাতোয়ারা, সেই সুযোগে মায়ের গায়ে সমস্ত গয়না চুরি করে ওই স্নেহলতা ব্যানার্জির স্বামী পণ্ডিত বাদল ব্যানার্জি চুরিতায় ধরা পড়ে দোষী সাব্যস্ত হয়ে তার শাস্তি ঘোষণা করা হয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর লজ্জায় ঘৃণায় মায়ের মন্দিরের ওই পাশের বটগাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল পণ্ডিত বাদল ব্যানার্জি। সেদিন স্নেহলতা ব্যানার্জি দিয়েছিলেন এক অভিশাপ। আমার স্বামীর পবিত্র আত্মা ততদিন শান্তি পাবে না যতদিন না চ্যাটার্জি পরিবারের পাপের প্রায়শ্চিত্ত হয়। চ্যাটার্জি পরিবারের ধ্বংস না দেখে আমার মৃত্যু হবে না, পাপের সাম্রাজ্যের বিনাশ হবে। এ আমার অভিশাপ, এ আমার অভিশাপ, এ আমার অভিশাপ। আচ্ছা বর্ণিশিকা, এখানে তোমার পরিবারের মানুষের দোষ কোথায়? কিন্তু তাহলে কেন গায়ের মানুষ এখনো স্নেহলতা ব্যানার্জিকে ভালোবাসে? কেন তার পাঠশালায় পড়তে যায়? কারণ এছাড়া তাদের আর কোনো কিছু করবার উপায় নেই। তাই তো আমি ওই পাঠশালা তুলে দিয়ে ওখানে একটা স্কুল তৈরি করার পরিকল্পনা দিয়েছি। বলো, ঠিক করিনি? হ্যাঁ ঠিক করেছো, কিন্তু কোনো কিন্তু নয়। এই লড়াইয়ে তোমাকে আমাদের পাশে দরকার। থাকবে তো আমার পাশে, কথা দাও বর্ণিশিকা, কথা দাও বর্ণিশিকা, কথা দাও বর্ণিশিকা, কথা দাও। তোর খাবার তৈরি, কখন থেকে ডাকছি, চল খেয়ে নিবি, চল। তোমার এখনো খাওয়া হয়নি না? তুমি তাহলে এখন বরং গিয়ে খেয়েই নাও, আমি না হয় পরে। আমার কথাটা একটু মাথায় রেখো, আমি কিন্তু তোমার পথ চেয়ে আছি। চলি। চলো ভালো মা। কি রে মা, কি হয়েছে তোর? তোকে এত আনমনে দেখাচ্ছে কেন রে মা? এমন করে তো আমি আমার মাকে কোনোদিনও দেখিনি। জানো তো ভালো মা, আজকে না আমার মনের ভেতরের জমে থাকা বিশ্বাসগুলো কেমন যেন একটা দমকা হাওয়ায় ভেঙে যেতে বসেছে। কে জানি বিশ্বাসগুলো বোধহয় এতটাই ঠুনকো হয়, তাই না ভালো মা? নারী মা, বিশ্বাস যে মনের শক্তি, যা মানুষকে জীবনে পথ চলার সাহস যোগায়। কিন্তু একবার যদি সেই বিশ্বাসে চির ধরে যায়, তাকে যে জোড়া লাগানো আর সম্ভব হয় না রে মা। তাই তো নিজের মনকে জিজ্ঞাসা করে দেখ, কি চায় সে। আচ্ছা আমার মনের দেখার সাথে আমার চোখের দেখার আমি কোনো মিলে খুঁজে পাচ্ছি না ভালো মা। আমি যে কোনোটার সাথে কোনোটাকে মেলাতেই পারছি না। চোখের দেখা অনেক সময় মরিচিকার মতোই হয় রে মা, কিন্তু মনের দেখা সে যে চিরন্তন সত্য। ভালো মা, জানো তো জীবনে চলার পথে যখনই কোনো বাধার সম্মুখীন হয়েছি না, তখনই চোখ বুঝলে আমার না তোমার মুখটা মনে পড়েছে। বহু কষ্টে বাবা মার মুখগুলো মনে করার চেষ্টা করি, জানো তো কিছুতেই মনে পড়ে না ওদের মুখগুলো। ভালো মা, আমার সমস্ত চলার রাস্তায় তুমি আমার পাশে থাকবে তো? না হলে আমি যে পথ হাঁটতে হাঁটতে বেরোবার পথই খুঁজে পাবো না। বর্ণিশিখা মা, বড্ড ক্লান্ত লাগছে ভালো মা, বড্ড অসহায় লাগছে। মনে হচ্ছে একটা অবিশ্বাসের কালো হাত এসে আমার বুকে ধাক্কা মারছে। তারা আমার বুকের মধ্যে ঢুকে পড়তে চাইছে ভালো মা, আমার সমস্ত বিশ্বাসগুলো ভেঙে চুরমার করে দিতে চাইছে। ভালো মা, বলে দাও আমি কি করব? আমি বলছি রে মা, তোর মনের ভেতরে জমে থাকা বিশ্বাসগুলোকে মরতে দিস না, তাকে বাঁচিয়ে রাখতে হবে তোকে। তার জন্য যদি তোকে লড়াই করতে হয় তুই করবি, কারণ আমার বিশ্বাস জয় তোর হবে, তোর বিশ্বাসের হবে, তোর ভালোবাসার হবে। আমি জানতাম তুমি আমাকে হারতে দেবে না। জানতাম আমি হিমালয়ে হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ও গো মমতাময়ী, তুমি দুহাত মিলে
আমাকে কেন দিলে না? কেন তুমি আমাকে জন্ম দিলে না মাগো? কেন তুমি আমাকে এই পৃথিবীর আলো দেখালে না? তাহলে তো আমি চিৎকার করে বলতে পারতাম, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছি, তোমারই আলোরে আমাকে শিকার তুমি করে দিলে, তুমি মা আমাকে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা, ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা, ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। দেখি তোমার হাসি ওই সোনালি কত স্বপ্নের রঙে হাসি আকাশ নেই, তুমি মা কেন দিলে না? কেন দিলে না জন্ম আমায় তুমি? আমি যে বড্ড অসহায় মাগো, আমি যে সত্যি বড্ড ক্লান্ত। এই এত ভিড়ের মাঝে আমি যে বড্ড একা মাগো। আমাকে একটু ঠাই দাও, একটু ঠাই দাও মাগো, একটু ঠাই দাও। না না, আমি আর চিন্তা করতে পারছি না। ছেলেটা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এত রাত হলো এখনো পর্যন্ত তার পাত্তাই নেই। তো দাদা কি ঠিক করেছে জানিস? পাঠশালার ছেলে মেয়েদের নিয়ে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করবে। খুব ভালো কথা। তার জন্য জিনিসপত্র কিনতে শহরে যেতে হবে কেন বলো দেখি? দাদাভাইকে তুমি খুব ভালোবেসে ফেলেছো, তাই না মা? ভালোবাসে কিনা জানি না রে, তবে ওর মুখের দিকে তাকালে আমার ভীষণ চেনা মনে হয়। ওর চোখের চাউনি, হাতের স্পর্শ আমাকে ভীষণভাবে টানে। ও যেন আমাকে বলতে চায়, বলতে পারে না, কিছু একটা বোঝাতে চায়, তাও পারে না। আসলে কি জানিস পারুল মা, বাম্মা হারা মানুষের জীবনটা বড় কষ্টের রে মা, বড় কষ্টের। মা, ও মা, ও আমি না ভেতরে যাচ্ছি, আচ্ছা। তুই না বাইরের দরজাটা ভালো করে বন্ধ করে আসবি, ঠিক আছে? এবার তলা ঘরের দরজায় নয়, পাঠশালার দরজায় ঝুলতে হবে দিদিমণি। কি উপেন্দা, তুমি এখানে এত রাতে মদ খেয়ে এসেছো কেন? কেন কেন পারুলানি? এই বেশ্যাখানায় মানুষ মদ না খেয়ে আসে বুঝি? চিৎকার করবেন না দিদিমণি, চিৎকার করবেন না। চিৎকার করলে শরীর খারাপ হয়ে যাবে। আর শরীর খারাপ হলে এই মেয়েকে দিয়ে ব্যবসা করবেন কেমন করে বলুন নাকি? জানোয়ার! শালি, শালি তুই আমাকে চড় মারলি? হ্যাঁ, এখন তো একটা চড় মারলাম, এরপর আর একটা নোংরা কথা বললে না তোর ওই জিপটা আমি টেনে ছিঁড়া আমার সাথে। বাবা, এত দূর? তা তোকে এত সহজ কে দিল পারুলানি? তোর এই বারুদের মুখ নাগর, তাই না? এই উপে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে যাবো তো বটেই দিদিমণি, যাবো তো বটেই। তবে যাওয়ার আগে চড়ের হিসাবটা তো নিতে হবে। হবে শালিকে ধর, আমি ধর শালিকে। ওই, আমার মাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমার মাকে ছেড়ে দে। ওই, আমাকে ছাড় মারার পরিণতি কি হবে? আজ আমি তোকে দেখাবো রে শালি। এই দেখো দেখি কত দেরি হয়ে গেল, রাস্তাঘাটের এমন অবস্থা না, কি বলবো, কিছু বলা নেই, কিচ্ছু বলা নেই এখন। এই তো মাসিমা, বোন কোথায়? বোন, হ্যাঁ এই তো, এই বোন, এ দেখ সব নিয়ে এসেছি। কাল কিন্তু পাঠশালাটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে, বুঝতে পেরেছিস? কিরে কথা বলছিস না কেন? কি হয়েছে? আপনারা কথা বলছেন না, কি হয়েছে? কি স্বাধীন ভারতে পরাধীন নারীদের নামের তালিকায় তোমার বোনের নামটাও যে জুড়ে গেল বারুদ। মানে কি বলছেন কি আপনি? বোন
এই বোন, কিরে কি হয়েছে? আরে কথা বলছিস না কেন বোন? আরে কথা বল না বোন, কথা বল না। বলবে না, বলবে না, বলবে না, ও কথা বলবে না। সম্মান হারা নারীদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাদের থেকে। এর চেয়ে আর বড় স্বাধীনতা কি হতে পারে এক মায়ের কাছে, যে মা সচক্ষে তার কন্যা সন্তানকে নরখাদকের হাতে বিবস্ত্র হতে দেয়। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি কি বললেন? আপনি কি বললেন? না না, এ হতে পারে না, এ হতে পারে না। বোন বোন, এই বোন, বোন, এই বোন, তোর কিছু হয়নি বোন, এই বোন, বোন, তোর কিছু হয়নি রে বোন, তোর কিছু হয়নি রে বোন, এই বোন, শুনতে পাচ্ছিস? তোর কিছু হয়নি বোন, তোর কিছু হয়নি বোন, তোর কিছু হয়নি বোন, তোর কিছু হয়নি। কেন আমাকে দাদা ভাই বলে ডাকতে গেলি? কেন ভুল করে হলো আমায় ভাই ফোঁটা দিতে গেলি? আমি যে তোর এক অক্ষম দাদা হয়ে বেঁচে থাকতে চাইনি রে বোন, আমি যে তোর এক অক্ষম দাদা হয়ে বেঁচে থাকতে চাইনি। আমায় তুই ক্ষমা করে দিস বোন, আমায় তুই ক্ষমা করে দিস বোন। জাগতে রাহো, জাগতে রাহো, স্বাধীনতার ঘন্টা বেজে গেছে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ রাঙামাটির মানুষজন? স্বাধীনতা এসে গেছে, স্বাধীনতা। কোন স্বাধীনতা? কোন স্বাধীনতার কথা তুমি বলছো বিশু কাকা? কোন স্বাধীনতা? যে দেশে নারী সুরক্ষা থাকে না সে দেশ কখনো স্বাধীন হতে পারে না। যে দেশে এক মায়ের চোখের সামনে তার কন্যা সন্তানকে বিবস্ত্রতার উল্লাসে উল্লাসিত হয় নরখাদকদের দল, সে দেশ কখনো স্বাধীন হতে পারে না। যে দেশে কোনো নারী তার সম্মান বাঁচানোর আশায় চিৎকার করে বলতে থাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু তার কথা শুনেও সে দেশের মেরুদণ্ডহীন মানুষেরা ঘরের দরজা বন্ধ করে দেয়, সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না। যে দেশে কোনো সংবাদ মাধ্যমে কোনো ধর্ষিতাকে দেখানোর জন্য তার মুখটা ঝাপসা করে দিয়ে প্রমাণ করে দেওয়া হয় যে তোমরা ধর্ষিতা, তাই এই সমাজে তোমাদের মুখ দেখানোটাই অসম্মানের, সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না বিশু কাকা। সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না বিশু কাকা, সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না। তাহলে তাহলে কি স্বাধীনতা আসবে না? আমাদের শহীদ বিপ্লবীদের কোনো মূল্য থাকবে না? কি করে থাকবে, কি করে থাকবে বিশু কাকা? যে স্বাধীন ভারত পাওয়ার আশায় আমাদের বীর বিপ্লবীরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গিয়েছিলেন স্বাধীনতার জয়গান। শত শত মায়েরা তাদের জীবন অশ্রুর বিনিময়ে নিজেদের কোক শূন্য করে দিতেও পিছুপা হয়নি। তারা যদি জানতেন যে তাদের আনা স্বাধীনতায় এই ভারত মাকে প্রতিদিন প্রতিনিয়ত শত শত নারীর প্রবল আর্তনাদকে সহ্য করে নিস্তব্ধতার আঁচলে মুখ লুকিয়ে ভেঙে চুরমার হয়ে যেতে হবে, তাহলে যে তারা এই স্বাধীনতাই কোনোদিন চাইতেন না বিশু কাকা। এই স্বাধীনতাই তারা কোনোদিন চাইতেন না বিশু কাকা। এই স্বাধীনতাই তারা আর কোনোদিন চাইতেন না। হায় রে ভারত মা, স্বাধীন হলে তুমি, কিন্তু স্বাধীনতার স্বাদ তুমি আর পেলে না। স্বাধীন হলে তুমি ভারত মা, কিন্তু স্বাধীনতার স্বাদ তুমি আর পেলে না। এই তোমাদের আজকের স্বাধীন ভারত মায়ের অবস্থা বিশু কাকা। এই তোমাদের আজকের স্বাধীন ভারত মায়ের। কিন্তু না, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? তাহলে কান খুলে শোন, কান খুলে শোন। কোন অমানুষের হাতে, কোন অমানুষের হাতে কোন নারী সম্মানের মৃত্যু হতে পারে না বোন, কোন নারী সম্মানের মৃত্যু হতে পারে না। চাই না, চাই না তোদের জন্য কোনো মোমবাতি মিছিল, চাই না তোদের জন্য কোনো নিস্তব্ধ প্রতিবাদ। তোদের প্রতিবাদ আজ তোদেরকে করতে হবে বোন, তোদের স্বাধীনতা আজ তোদেরকে আনতে হবে বোন। চুপ করে থাকিস না, চুপ করে থাকিস না বোন।
গর্জে ওঠ বন্ধ, চিৎকার বন্ধ, তোদের প্রতিবাদ আজ তোদের কি করতে হবে বন্ধ, তোদের স্বাধীনতা আজ তোদের কি আনতে হবে, গর্জে ওঠ বন্ধ, চিৎকার বন্ধ, গর্জে ওঠ বন্ধ, চিৎকার বন্ধ, গর্জে বন্ধ, চিৎকার তোমরা স্বাধীনতা এসে গেছে, স্বাধীনতা জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। তুমি কেন বুঝতে চাইছো না? বিয়ের পর কোম্পানিটা যখন বন্যী শিকার অর্ঘ্য নামে হয়ে যাবে, অর্ঘ্য যে তার কথা রাখবে, এর কি বিশ্বাস আছে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস না করলেও এ কাজ তোমাদের করতেই হবে, কারণ এছাড়া যে অন্য কোনো রাস্তা খোলা নেই। আন্টি, না না অর্ঘ্য, তোমার আন্টি কথাটা সেভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছে সেটা আমার কাছে বড্ড পরিষ্কার আঙ্কেল। তবে উনি বোধহয় ভুলে গেছেন আজ থেকে বহু বছর আগে এই কোম্পানির আসল মালিক নগেন্দ্রনাথ চ্যাটার্জিকে যদি আমি না সরাতাম, তাহলে এতগুলো বছর ধরে এই কোম্পানি ভোগ করা আপনার দ্বারা সম্ভব হতো না। এ কথা আমরা সবাই জানি অর্ঘ্য। তাহলে আজ হঠাৎ বিশ্বাসের কথা আসছে কেন? আর যারা কিনা নিজের ভাইয়ের বিশ্বাসের গলা টিপে এক অসহায় শিশুকে অর্থের লোভ দেখে সেই ভাইকে হত্যা করে এতগুলো বছর ধরে এই সাম্রাজ্য দখল করে আসছে, তাদের মুখে বিশ্বাস শব্দটা মানায় না। কি বলছো কি অর্ঘ্য? চুপ করো। বন্যী শিখা বাড়িতে রয়েছে, একবার যদিও শুনতে পায় তাহলে একদিন না একদিন বন্যী শেখা তো সমস্ত সত্যের মুখোমুখি হতেই হবে, তাই নয় কি? তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? ভয়? আপনার স্বামীকে জিজ্ঞাসা করে নিন আন্টি, আমি কাউকে ভয় দেখাই না, আমায় এমনি এমনি সকলে ভয় পায়। এই অবিশ্বাসের খেলা নিতে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। যে কাজটা দেওয়া হয়েছে ঠিকঠাক ভাবে পালন করার চেষ্টা করুন, নইলে নইলে কি করবে তুমি? শেষ করে দেবো, সব কটাকে একটা একটা করে এই রাঙামাটি থেকে উড়িয়ে দেবো। আমি যদি আমার লক্ষ্যে পৌঁছতে না পারি, আপনাদেরকেও সেই লক্ষ্য সাধন করতে দেব না। আজ বন্যী শিখার 25 বছরের জন্মদিন, আর এই দিনটার অপেক্ষায় আমি এতগুলো বছর ধরে ছিলাম। আজই বন্যী শিখা জন্মদিন উপলক্ষে আপনারা বন্যী শিখার সাথে আমার এনগেজমেন্টটা অ্যানাউন্স করবেন, কেমন? কিন্তু বোন যদি না মানে, সে যদি বিয়ে করতে রাজি না হয়, তাহলেই চ্যাটার্জি পরিবারকে ধ্বংস করা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। ওকে পাওয়ার জন্য যেমন ওর ভালোবাসার মানুষগুলোকে ওর থেকে দূরে সরিয়ে দিয়েছি, ঠিক তেমনি ও সম্পত্তি আর এই গোটা রাঙামাটিতে আধিপত্য অর্জন করবার জন্য ওর অপ্রিয় লোকেদের ওর থেকে দূরে সরাতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না। ও সিদ্ধান্তটা আপনাদের, মারবে নাকি মরবে? কে কাকে মারবে অর্ঘ্য? কেউ না, আমি মারবো তোমার শত্রুদেরকে। আমার শত্রুদেরকে? তা তুমি তাদের চেনো বুঝি? নিশ্চয়, যে তোমার সঙ্গে সারা জীবন ছায়া হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সে তোমার শত্রুদেরকে চিনবে না, তাই হয় কখনো? তাই আজ তোমার জন্মদিনের দিনে আমি আবারও প্রতিজ্ঞা করছি, তোমার শত্রুদেরকে মেরে তোমায় শুভ জন্মদিন বন্যী শিখা। কি এটা তো একটা হিরের আংটি। আই এম ভেরি সরি অর্ঘ্য, তোমার কাছ থেকে এত দামি গিফট আমি কিছুতেই নেব না। এ তুই কি বলছিস বোন? আরে আংটি তো জেসি আংটি নয়, আজকে দিনে তোর জীবনে স্পেশাল গিফট। মানে আজ তোর জন্মদিনে আমরা সবাই তোদের এনগেজমেন্টের ব্যবস্থা করেছি। আংটিটা পরে ফেল। অর্ঘ্য, বন্যী শিখা, আমি তোমার স্ত্রী হিসেবে নয় দেবী হিসেবে পুজো করবো সারাটা জীবন। তোমার সবটাকে নিজের ভেতরে আগলে রেখে তোমায় চির সুখী করবো বন্যী শিখা। বন্যী শিখা, বলো না আমায় বিয়ে করবে? বন্যী শিখা বলো না। সে কথা পরে বলবে, আগে নিজের দাদার পাপের প্রায়শ্চিত্তটা কি হবে সেটাকে বলুন ম্যাডাম। পাপের নিধানে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে, অত্যাচারীরা ভয় আমার বারুদ বলে ডাকে। কি বারুদ বাবু, আপনি এখানে কেন এসেছেন? প্রায়শ্চিত্ত করাতে, প্রতিশোধ নিতে, প্রতিজ্ঞা পূরণ করতে। চলুন এমএলএ সাহেব, অনেক পাপ করে নিয়েছেন, এবার সেই পাপের প্রায়শ্চিত্ত করবেন। চলুন। কি করেছে আমার ছেলে? প্রায়শ্চিত্ত করাবার তুমি কে? এক অসহায় দাদা যে তার বোনের সম্মান বাঁচাতে অপারগ,
অসহায় দাদা যে তার বোনের ভাইফোঁটার প্রতিদান দিতে পারো। কেন কি করেছে কি উপেন? এক মায়ের চোখের সামনে তার কন্যা সন্তানকে বিবস্ত্রতার উল্লাসে উল্লাসিত হয়েছে, এই জানোয়ার উপেন্দ্র নাচ চাড়াচ্ছে। তাই বোনের সম্মান রক্ষার্থে সিঁদুরটা সঙ্গে করে এনেছি। চল চল জানোয়ার চল, নিজের পাপের প্রায়শ্চিত্ত করবি চল। দাঁড়াও। কিরে, ইনি যা বলছেন সেটা সত্যি? চুপ করে আছিস কেন, বল। কি বলছিস কি তুই? ওমা, ঘাবড়াচ্ছিস কেন? ঘাবড়ানোর কিছু নেই তো। আরে বাবা, রাঙামাটির গজেন্দ্রনাথ চ্যাটার্জির ছেলে তুই, এই অঞ্চলের সর্বেসর্বা, তোর তো ঘাবড়ানোর কিছু নেই। বল না ইনি যেটা বলছেন সেটা সত্যি? হ্যাঁ, কি শুরু করেছিস বলতো? এই কে আছিস? একে এখান থেকে বার করে দে। বোন বোন, তুই অর্ঘের তো আংটিটা পর। এই ফালতু কথা শুনে সময় নষ্ট করিস না। শোন না, এত ঘাবড়াস না, ঘাবড়ানোর কিচ্ছু নেই। বল না সত্যি তুই ওই মেয়েটাকে তার মায়ের সামনে? কি সস্তা মেয়ের পিছনে পড়েছিস বলতো? সস্তা? শোন 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 শোন, আমাদের অনেক 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 টাকা, থানা, পুলিশ, আইন, আদালত সব 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 আমরা কিনে নেব। তোর কোনো চিন্তা নেই তো? তোর কোনো চিন্তা নেই? তুই শুধু বল তুই সত্যি ওই মেয়েটাকে দর্শন করেছিস? বোন, পারুলকে তুই রেপ করেছিস? স্নেহলতা ব্যানার্জির মেয়েকে তুই রেপ করেছিস? বরুণের বোনকে তুই রেপ করেছিস? বল যেখানে খুশি, নয় দিন রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে যে অঙ্কটা একটা মেয়ের ওপর জবরদস্তি করতে শেখায় সেটাকে বোতা করে দিন, কিচ্ছু বলবো না। শুধুমাত্র এই পিশাচটাকে ওই অসহায় মেয়েটার সামনে নিয়ে যাবেন না, কারণ এই হাত দিয়ে ওই কপালে সিঁদুর আমি কিছুতেই পড়াতে দেব না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আপনার নামটা সার্থক।